শুভ সন্ধ্যা সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই লাইভে। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি ব্যান্ড ফিডব্যাক। আমরা সেই আমি আগে এইটিজের কথা বলছি, তখন থেকে যাদের মানে স্টেজ পারফরমেন্স এবং মন মাতানো গান শুনে আমরা আসলে আমাদের সময়টা আমরা বড় হয়েছি। সেরকম একটা ব্যান্ড, বাংলাদেশের লিভিং লেজেন্ড একটা ব্যান্ড ফিডব্যাক, যাদের দুজন মেম্বার আজকে আমাদের সাথে আছেন, দুজন লেজেন্ডারি মানুষ। না বললেই নয়, আসলে সবাই চিনেন আমাদের জনপ্রিয় এবং সবার পছন্দের দুজন মানুষ। একজন আমাদের ফুয়াদ নাসের বাবু ভাই, যিনি ফিডব্যাক ব্যান্ডের কিবোর্ডিস্ট কাম ফাউন্ডার মেম্বার, এবং আরেকজন আমাদের সাথে আছেন আজকে লাবু রহমান, লাবু ভাই, যিনি একজন মানে আমার প্রিয় একজন পছন্দের একজন গিটারিস্ট এবং ফিডব্যাকের গিটারিস্ট, লিড গিটারিস্ট অ্যান্ড কাম ভোকাল, এবং অ্যাজ এ ফাউন্ডার মেম্বার। সো আমি আর কথা না বলে আজকে ভাইয়াদেরকে নিয়ে নিচ্ছি আমার স্ক্রিনে। আর আজকে আমরা শুনবো ফিডব্যাকের স্পেশালি ওনাদের স্টার্টিংটা, মিউজিকের ক্যারিয়ার, মানে মিউজিকে আসাটা, এবং ফিডব্যাক ব্যান্ডের কিভাবে শুরু এবং এখন পর্যন্ত তাদের পথ চলা, সবকিছু মিলে আজকে আমরা ওনাদের কাছ থেকে শুনবো এবং মজার একটা আড্ডা হবে। আশা করি আপনারা এনজয় করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সো আমি আসলে দেরি না করে স্ক্রিনে নিয়ে নিচ্ছি আজকের আমাদের গেস্ট। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আবু ভাই এবং শুভ সন্ধ্যা ভাইয়া, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আলহামদুলিল্লাহ, কোভিড এর মধ্যে এখনো ভালো আছি। রাইট। আপনাদের দুজনকে আমাদের ব্যান্ড মিউজিক লাভার্স ফেসবুক পেজ এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভে। আপনাদেরকে ওয়েলকাম এবং সেই সাথে থ্যাঙ্কস আসলে সময় দেওয়ার জন্য আর কি। বাই দ্য ওয়ে, বাবু ভাই এবং লাবু ভাই, আপনাদের দুইজনকে আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম আমার লাইভে। তো ফাইনালি আজকে যেটা হলো, তো আমি আসলে নিজে অনেক এক্সাইটেড আপনাদেরকে পেয়ে, সেই সাথে আমাদের অডিয়েন্সটাও আই থিঙ্ক অনেক এক্সাইটেড বিকজ অফ আপনাদের দুজনকে আমি যখন মানে আমার ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনাদেরকে দেখে আসছি। মানে আমাদের স্টার্টিংটাও আপনাদেরকে দিয়ে, স্টিল এখনো আপনাদেরকে আমরা পাচ্ছি। তো এটা অনেক বড় একটা এক্সাইটমেন্ট আপনাদেরকে আজকে সামনে পেয়ে। বাই দ্য ওয়ে, আপনাদের কেমন যাচ্ছে কারেন্ট অ্যাক্টিভিটিসটা ভাই একটু জানতে চাচ্ছিলাম। লাবু ভাই। হ্যাঁ, আমাদের একটাই কাজ, বাড়িতে থাকা এবং সুস্থ থাকা। আর মিউজিক অবশ্যই বাসায় বসে বসে মিউজিক শুনি। আর এভাবে বলতে গেলে আমি বলবো যে যেসব মানে মুভি চ্যানেল গুলো আছে, মানে নেটফ্লিক্স মোটামুটি শেষ করে ফেলেছি বর্তমানে যা চলছে। এখন বাসায় থেকে শুধু নেটফ্লিক্স না, আমরা ফিডব্যাকের কিছু কার্যক্রম চলছে। আমরা উই আর স্টিল ওয়ার্কিং, বাসায় থেকেও ফিডব্যাকের কাজগুলি হচ্ছে অনলাইনে, কম্পোজিশন চলছে। বাবু আর আমি উই আর ওয়ার্কিং অন ইট, উই আর ওয়ার্কিং অলওয়েজ উইথ দ্য মিউজিক। রাইট, ভেরি গুড। বাবু ভাই, আপনার কি অবস্থা বলেন? আপনার কারেন্ট অ্যাক্টিভিটিসটা একটু জানতে চাচ্ছি, মানে কেমন আছেন? আমি তো এখন ভালো আছি। মাঝে একটা শারীরিক একটা সমস্যা হয়েছিল, এখন ভালো আছি। এবং কোভিড এর সময় প্রথম 2-3 মাস কোনো কাজ করতে পারিনি, বাড়ি থেকে তো বেরোনো হয়নি।
তারপরে আমরা বসে থেকে ভাবলাম কি করা যায়। তখন ওই আইসোলেশন মানে থেকে ভিডিও করলাম সোশ্যাল ডিস্টেন্সে, যেরকম লাউয়ের বাসা থেকে বাজাচ্ছে, আমি এখান থেকে বাজাচ্ছি, এরকম ভিডিও করে এটাকে এডিট করে আমরা 5টা গানের ভিডিও করে প্রথম আলোতে চালিয়েছি। তো খুব সাড়া পেয়েছি। এটা একটা আমার জন্য অভিনব কাজ হয়েছে, যে আমি কার সাথে কাজ দেখা নেই, কিন্তু 5টা গান আমরা ভিডিও করে ফেলেছি। তো এইভাবে যে যার বাসা থেকে বা ক্যামেরা দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিল আমার কাছে, আমি ওটা এডিট করে একটা ভিডিওগ্রাফার এডিট করে দিলে আমরা এটা আপলোড করলাম। এটা ছিল আমাদের প্রথম কর্মকাণ্ড আর কি, এই যে কোভিডের মধ্যে একেবারে বাড়িতে বসে থাকে ওই কাজ। তারপরে একটা ব্যাংকের জন্য একটা কাজ করেছি, এটা গত 1 বৈশাখে, সেটা লাইভে আমরা একজন দুজন করে বসে কিছু গান পারফর্ম করেছি। এই ছিল আমাদের ব্যস্ততা, মানে এর বাইরে কিছু করার ছিল না। স্টুডিওতেও যাওয়া পড়তো না আমার, তবে পরের দিক থেকে আস্তে আস্তে স্টুডিওতে গিয়ে টুকটাক কাজ করতে শুরু করতাম। এবং আমরা গত বছরই নভেম্বর ডিসেম্বরে 1-2টা লাইভ পারফরমেন্স করেছি চিটাগংয়ে। এইভাবেই আমরা চলে আছি। এবং সেইভাবে মানে এর আগের বছর যে ব্যস্ততা ছিল সে তুলনায় কোনো ব্যস্ততাই নয় আর কি। তবু এটা আমি বলি এটাকে অভ্যাসটা চালু রাখার একটা বিষয় আর কি। সেই যে চর্চাটা চালিয়ে নেবার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা করেছি আর কি, ব্যায়াম করার মতো। না সেটাই, আসলে এই প্যান্ডেমিকের মধ্যে যতটুকু করা যায় আর কি, ঘরে থেকে যতটুকু করা যায় কাজ করা যায় সেটাই। আজকে আমরা আপনাদের কাছ থেকে ভাইয়া শুনবো আপনাদের মিউজিকের কিভাবে আসা, কিভাবে আপনাদের স্টার্টিংটা, এবং দেন ফিডব্যাকের জন্ম, এবং ফিডব্যাক নিয়ে কিভাবে আপনারা স্ট্রাগলিং করে প্রথম থেকে আজকের এই পর্যন্ত আমরা আসলে আপনাদের কাছ থেকে আজকে গল্প শুনবো। আমি আজকে চুপ, আপনাদের বলবেন, এবং আমি এবং আমাদের অনেক অডিয়েন্স আপনাদের এই গল্পগুলো শোনার জন্য আসলে আজকে অধীর আগ্রহ অপেক্ষা করছে। বাই দ্য ওয়ে, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করে মানে বলতে যাচ্ছি যে আমাদের সাথে জয় ভাই আছেন আজকে। জয় ভাই দেখছেন, জয় ভাই আপনাদেরকে সালাম দিয়েছেন। আছেন মশিউর মিশু, অনেক রহমান, এমডি শাকিল সহ অনেকে দেখছেন আমাদের সাথে, অনেকে না। ভাই আপনারা কি লিঙ্কটা পেয়েছেন? আমি লিঙ্ক দিয়েছিলাম মেসেঞ্জার গ্রুপে দেখেন লিঙ্কটা আছে। ঠিক আছে, বেরোতে পারছি না। ও আচ্ছা, ইটস ওকে। বাই দ্য ওয়ে, আমাদের সাথে যারা আছেন প্লিজ আপনারা একটা শেয়ার করে দিন, তাহলে আমাদের সাথে আরো বন্ধুরা দেখতে পারবে, আজকে লাইভটা এনজয় করতে পারবে। আপনাদের কোনো জানার থাকলে, আপনাদের কোনো কিছু বলার থাকলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আমাদের সাথে আছে লাবু ভাই, বাবু ভাই দুজনই আছেন, এবং আই থিঙ্ক কোনো কোশ্চেন থাকলে আমি অবশ্যই তাদেরকে আস্ক করবো, এবং আমরা সঠিক কোনো অ্যান্সার পাবো আশা করি তাদের কাছ থেকে। বাই দ্য ওয়ে ভাইয়া, আপনাদের স্টার্টিং আমি শুনতে যাচ্ছি, ফার্স্টে আমি যাচ্ছি বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই, তার আগে বলে নিই যে বাবু ভাই হচ্ছে পায়োনিয়র মেম্বার। সে ব্যান্ডের প্রথম থেকেই ছিল, এবং আমি ফিডব্যাকে জয়েন করি কিন্তু 87-এ, যখন নাকি মানে তার আগে তো হোটেলেই বাজাতো। আমি জয়েন করার পরে ফিডব্যাক স্টার্টেড প্লেইং মানে আউট অফ দি হোটেল আর কি। আচ্ছা, আমি জয়েন করি 87-এ। তো প্রথম থেকে ফিডব্যাকের কাহিনীটা বাবু বলবে। তাহলে আমরা তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে বাবু ভাই আপনার কাছ থেকে আমরা মানে তাহলে স্টার্টিংটা শুনি, আপনার কিভাবে স্টার্টিং, তারপর আমরা লাবু ভাইয়ের স্টার্টিংটা শুনবো মিউজিকের, তারপর আমরা আবার চলে যাবো বাবু ভাইয়ের কাছে ফিডব্যাকের স্টার্টিং। এভাবে করি তাহলে বোরিং হবে না, তাহলে লাবু ভাই আবার ঘুমায় যাবে মাঝখান দিয়ে। শুরুটা তো ধরেন একটা পারিবারিক পরিবেশ ছিল, বাসায় গান বাজনার মানে গান শোনার, এটা সব বাড়িতেই সে সময় ছিল। এবং বাবা এক ধরনের শুনতেন, মা এক ধরনের শুনতেন, ভাই বোনরা একজন এক ধরনের গান শুনতেন। তো সবগুলি গানই আমার কানে আসতো, আমি ছোট। তো সেই থেকে একটা ইনফ্লুয়েন্স তো হতো, আমি বুঝতে পারতাম যে গান
এই ইসে দিয়ে। আর বয়সের কারণে সে সময় স্বভাবতই পাশ্চাত্য সঙ্গীতগুলি বেশি শোনা হতো অন্যান্য গানের পাশেও। তো সেই জন্যই আগে থেকে একটা একটা ভালো লাগা গানের প্রতি এবং তারপরে বড় হয়ে টুকটা গান বাজনা করতো, বোনরা মাঝে মাঝে গান গাইতো, বাড়িতে একটা হারমোনিয়াম এলো হঠাৎ করে, সেটা বাজানোর চেষ্টা করলাম, যদি খুব সহজে বাজছে হারমোনিয়ামটা, খুব আনন্দিত বোধ করলাম যে আমি হয়তো মিউজিক করতে পারবো। হারমোনিয়ামে বাজিয়ে যখন সুরটা তুললাম কিছু রাশিকে, তাহলে হয়তো আমার মনে হলো যে আমার একটা আত্মবিশ্বাস বেড়ে গেল। তারপর স্বাধীনতার পরে একটা ফ্রেন্ড আসলো আমার পাশে বসে, রিপ্যাট্রিয়েট হয়ে, ও গিটার বাজাতো, তোর কাছ থেকে গিটার লিস্ট নিতাম। এর আগেও আমার আরেকটা রিফিউজ ছিল, এই যে সদ্য প্রয়াত শাকিল ভাই, যিনি দুবাইতে মারা গেছেন কদিন আগে, লাইটনিংস এর গিটারিস্ট, অনেক আগে থেকে ব্যান্ড, নাম করা ব্যান্ড লাইটনিংস, তার গিটারিস্ট শাকিল ভাই, নিউ মেন্ডিস ভাই, ফরিদ ভাই, এনারা বাজাতেন। তো আমার বাসার কাছেই আমার এক ফ্রেন্ডের ভাই ছিল খালেদ, ওদের খালাতো ভাই ছিল, এবং ওখানে ওরা প্র্যাকটিস করতেন ঢাকা এলে লাইটনিংস ওই বাসাতে। তো আমি সবসময় গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতাম মানে প্র্যাকটিসটা, যে লাইটনিংস বাজছে। এর থেকে এটা আরো বেশি আমার ধরে সঙ্গীত বিষয়টা কাজ করতাম, কিভাবে গিটার বাজায়, ড্রাম বাজছে, আওয়াজ হচ্ছে, তখন খুব মানে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করতো। তো সেই থেকেই আবার ওই কদিন পরে আবার ফ্রেন্ড আসলো, তার সাথে গিটার শেখা, তারপর আস্তে আস্তে বেস গিটারে সুইচ করা, একটা দল করা, প্রথম দিকে পাড়ার ছেলেরা মেয়ে বা বেরিয়ে, তখন তো লাবু ভাইয়ের সঙ্গে পরিচয় ছিল, এবং আমরা শান্তিনগরে, আমরা থাকতাম বড় মকবুদের বলে একটা জায়গায়, ডাক্তারগুলি বলে ওটাকে। তো ওইখানে আমাদের পাশাপাশি যারা যারা মিউজিক করতো আমাদের বয়সে, তখন বয়স 14-15 বছর বয়স, যারা যারা মিউজিক করতো সবার সাথে একটা কানেকশন ছিল। কেউ গিটার বাজাতো, কেউ কিবোর্ড বাজাতো, তখন সে অর্থে কিবোর্ড সবার কাছে ছিল না, গিটারও তখন খুব কম গিটার পাওয়া যেত ঢাকায় কিনতে। এমনকি আমরা যখন শুরু করি, গিটারের তার কিনতে হলে বিদেশ থেকে আনতে হতো, ঢাকায় গিটারের তারও পাওয়া যেত না, যেটা আর অন্য কিছু বাদ দিলাম। এরকম একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা শুরু করি, এবং তারপরে বিভিন্ন ভাগাঘাটার মধ্যে একটা দল করলাম, নেমলেস নাম হলো, আবার একটা দল করলাম, আমি পিয়ারু ভাইয়ের সাথে করলাম অস্থির নামে একটা ব্যান্ড। অস্থির নামে ব্যান্ড করার পরে আমরা পিয়ারু ভাইয়ের একটা দুলাভাই রেস্টুরেন্ট ছিল ধানমন্ডি 27 নম্বরে, ডিম্পল নাম, ওইখানে এভরি স্যাটারডে পারফর্ম করতাম ডিম্পলে। তো ওইটা থেকে অস্থির ব্যান্ড করতে করতে আজম ভাই, তখন আজম ভাইয়ের সাথে যে লাইন আপ বাজাতো, আজম ভাইয়ের মূল পাওয়ার হাউস যারা, ইশতিয়াক, এইদুব, হ্যাপি, ল্যারি, এরা ছিল মূল পাওয়ার হাউস। মাঝে কামালও বাজাতো। তো এই সেটআপটা ওরা আজম ভাইয়ের সাথে বাজাচ্ছিল না, কোনো কারণে বাইরে চলে যাচ্ছিল, তো ল্যারি বানবে। তখন আমাদেরকে আজম ভাই অ্যাপ্রোচ করলেন যে ঠিক আছে তোমরা আমার সাথে বাজাও। এটা 75 এর কথা বলছে, 75 বা 76 হবে। তখন আজম এই সময় তখন আজম ভাইয়ের সাথে বাজানো শুরু করলাম, আমি, পেরু খান, দুলাল জোহা, আর মুন্সি নয়ন, যেই চাইল্ড প্রডিজি আর কি, গিটারের নয়ন, অসাধারণ গিটারিস্ট। জি, যাকে আমরা নয়ন জানি, হ্যাঁ, আমি জীবনে আমার গিটার দেখি নাই, টু মাচ, এত ট্যালেন্টেড ছিল। তো এটা দিয়ে আমরা বাইরে থেকে আস্তে আস্তে, এরপরে এক পর্যায়ে আমার আর এক ফ্রেন্ড পপসি আমাকে বলে যে ওরা একটা ব্যান্ড করতেছে, পপসি, মুরাদ, জাকির আর সেলিম হায়দার, এরা একটা ব্যান্ড করছে, তুমি জয়েন করবে কিনা। তা আমি গিয়ে দেখি যে মুরাদ রহমান ইতিমধ্যে তখন বেস বাজাচ্ছে। তো বললো তাহলে আমার কোনো রুম নাই, যদি তোমার বেস বাজাতে, আমি তো বেশি বাজাই, তোমরা ঠিক আছে তুমি তাহলে কিবোর্ডটা বাজাও। তারপর টুকটাক কিবোর্ড পারতাম, পিয়ানোটা বাজাতাম মাঝে মাঝে, তাই আমি তো কিবোর্ড নিয়ে জয়েন করলাম। সে জয়েন করার পরে ওটার নাম দিল ফিডব্যাক 20th সেঞ্চুরি। এবং সেই সময় আমাদের সাথে 3জন ক্যাথলিক ছেলে মেয়েও গাইতো, একটা মিস স্যান্ড্রা হফ নামে, আর একটা ডিভাইস ছিল কিংসলি রিক্টার আর সানু রিক্টার, এরা মাঝে মাঝে পারফর্ম করতো এবার বড় অনুষ্ঠান হলে। তো এই প্র্যাকটিস করতে করতে আমরা ইন্টারকন্টিনেন্টাল একটা কন্ট্রাক্ট পেয়ে যাই, ফিডব্যাক 20th সেঞ্চুরি নামে। তখন আমাদের জন্য নতুন ব্যান্ড এরকম একটা কন্ট্রাক্ট পাওয়া বিশাল ব্যাপার। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমাদেরকে সপ্তাহে 3 দিন বাজাতে হবে, এটা চ্যালেঞ্জিং বিষয়।
তো আমরা ধুমসে প্র্যাকটিস করতাম, আর আমরা নিয়মিত প্র্যাকটিস শুরু করলাম, বাজালাম। এর মাঝে পপসি আর জাকির দেশের বাইরে চলে গেল, তখন সে জয়েন করলো মাকসুদুল হক আর পিয়ারু খান। এইটা হ্যাঁ, পিয়ারু খান। এর মধ্যে ওরা জয়েন করার পরে বিভিন্ন লাইন আপ চেঞ্জ হচ্ছে, কেউ বিদেশ চলে, মুরাদ রহমান বিদেশ চলে গেল, মুসা রহমান জয়েন করলো, মুসা রহমান চলে গেল, সেকেন্দার রহমান জয়েন করলো, এভাবেই খোগা আসলো। হ্যাঁ, এভাবে আমরা যেতে যেতে আমরা প্রথম ক্যাসেটটা করি 85-এ। সেটাও একটা ঘটনা, কারণ কি আমরা গান করছি, বাংলা গান করি। প্রথম গানটা আমাদের প্রচারিত হয়েছিল 1982-তে বিটিভির একটা ম্যাগাজিন অনুষ্ঠানে। সেলিম হায়দারের সুর ছিল, গানটা ছিল এই দিন চিরদিন। এবং তখন তো টিভি একটাই ছিল, তো যার ফলে অনুষ্ঠানটা যাওয়ার পরে পরের দিন সকালে আমার বাড়িতে বিভিন্ন ফোন, এই তোমাদের এই গানটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো এইতে আরো আত্মবিশ্বাস বেড়ে গেল যে আমরা তো সবসময় ইংরেজি গান করতাম, কাভার করতাম, একটা বাংলা গান ভালো মতো করতে পেরেছি, এবং এই যে আমরা বাংলা করতে পারবো, এই বিশ্বাস থেকে আরো গান বানানো শুরু হলো। এই চলতে চলতে একসময় সারগাম বলে একটা অডিও অডিও লেবেল আর কি, লেবেল বাজারে আসলো। তার কন্ট্রাক্টর ছিল বাদল। সে আমার বন্ধুর মারফতে আমাকে সে অ্যাপ্রোচ করলো যে আপনারা যদি গান করেন, ক্যাসেট করেন, তাহলে আমি আপনাদের একটা ক্যাসেট বের করতে চাই। তো আমি শুনলাম ক্যাসেট করবো, অ্যালবাম করবো, বিদেশি অ্যালবাম তো শুনছি, এদেশে কি অ্যালবাম হবে আমার ধারণা ছিল না। আমরা ঝঙ্কার বলে একটা স্টুডিও ছিল ফার্মগেটের এখানে, ঝঙ্কার স্টুডিওতে আমরা 12টা ট্র্যাক রেকর্ড করে ওনাকে দিলাম, আপনি ক্যাসেট করেন। এবং এটার যে এটা আর্থিক বিষয় থাকতে পারে বা অন্য কোনো বিষয়, এটা আমাদের মাথায় একদমই নেই। আমরা সৃষ্টি শুক্র অনুসারে গান বানাচ্ছি আর ওনাকে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, একটা লামসাম টাকা দিয়েছিলেন, এটা উল্লেখ করার মতো না। তো সেই প্রথম অ্যালবামটা খুব জনপ্রিয় হলো। মানে এই ধরনের গান, বাংলা গান তখন এই ধারার গান আমার মনে খুব বেশি হয়নি, সোলস বোধহয় করেছিল, তারপরে আমরা। তো যার ফলে একটা নতুন একটা আমাদের সারা জাগলো আমাদের ব্যান্ডের গানগুলি। এবং সেই থেকে শুরু। তারপরে 87-এ করলাম উল্লাস, 90-তে মেলা, তারপরে বঙ্গাব্দ, এভাবে চলতে চলতে আমরা বাউলিয়ানা, তারপরে এক পর্যায়ে মাসুল হক চলে গেলেন। তারপরে করলাম একটা আনন্দ বলে একটা অ্যালবাম, না যেটা পরে আনন্দ করলাম আগে। হ্যাঁ, এর মাঝে আমরা যখন এটা তখন রিনোভেট করছে, এটা হচ্ছে 86-87-এর কথা, তখন আমাদের ব্যান্ডে কোনো কার্যক্রম ছিল না। তো সেলিম হায়দার আর রুমেল যারা গান গাইতে পারে, ওরা দুজন তখন আলাদাভাবে পারফর্ম করা শুরু করলো। তখন আমরা লাউ ভাইকে আমন্ত্রণ জানালাম, ঠিক আছে আমাদের সেলিম ভাই আমাদের সঙ্গে নাই মুহূর্তে, তুমি তাহলে এসে বাজাও। এই যে লাউ ভাই জয়েন করলেন, এবং ওনার অবশ্যই ওনার গিটারিং এর একটা নতুন জিনিস আমাদের অ্যাড করলো আমাদের মিউজিকের সাথে। এবং পরের অ্যালবামগুলি তার ধারাবাহিকভাবে উনি বাজিয়ে এসছেন বঙ্গাব্দ এবং ফলেনতে। মেলা থেকে উনি জয়েন করলেন, মেলা থেকে জয়েন করলেন। তো এই থেকে আমরা একটা নতুন সংযোজন হলো, একটা নতুন ধারা, যে ওনার ব্লুজ স্টাইলটা। তারপরে চলছি, মাকসুদে চলে গেলেন, তারপরে আমরা চালাচ্ছি 99-এ আনন্দ, 2002-তে বের করলাম O2। তারপরে দীর্ঘ একটা বিরতির পর গ্রামীণ ফোনের একটা ছিল, ডিজিটাল একটা প্ল্যাটফর্ম ছিল, এখন আছে কিনা জানি না, জিপি মিউজিক নামে। ওইখানে আমরা একটা লঞ্চ করলাম এখন বলে একটা। এই হচ্ছে আমাদের পথ চলা, এখনো চলছি। আবার একটা অ্যালবাম ঠিক করছি, বের করবো, গান জমেছে কিছু। আর এখন তো অ্যালবাম সিডি, ফিজিক্যাল সিডি তো বাজারে বেরোয় না, তো বন্ধই, অবসলিট। এবং আমি কি শুনেছি নাকি যে সিডি প্ল্যান্টে ডুপ্লিকেশন হতো, ও প্ল্যান্টটাও বন্ধ হয়ে গেছে। তো সুতরাং এই সিডিটা এটা একটা ইতিহাস, হিস্ট্রি হয়ে গেছে। তো এখন আমরা একটা দুটো গান করি, নতুন অনলাইনে ছাড়ি, টিভিতে পারফর্ম করি, ভিডিওতে করি, লাইভে গান নিয়ে পারফর্ম করি, এভাবেই আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই এলো খুব সংক্ষেপ বলুন বিষয়টা, এই হলো মোটামুটি আমার এবং ফিডব্যাকের এই সংসার। রাইট। আচ্ছা, আমরা ফিরে আসছি আবার। আমরা এতক্ষণ শুনলাম ফুয়াদের কাছে তার স্টার্টিং এবং ফিডব্যাকের মোটামুটি একটা সারমর্ম শুনে ফেললাম।
এবার লাউ ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে আসি। লাউ ভাই, আপনার স্টার্টিংটা আমরা শুনতে যাবো, আপনার মিউজিকে কিভাবে আসা, কিভাবে আপনার একটু এই মাঝখানে একটু বলে নিই, আমাদের সাথে এহসান এলাহি ফান্টি ভাই আমাদের সাথে জয়েন করেছেন, আপনাদের দুজনকে সালাম দিয়েছে। আর হচ্ছে আমাদের সাথে আলী সুমন ভাইও আছে আমাদের সাথে, দেখছে। সো আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা আমাদের পক্ষ থেকে। বাই দ্য ওয়ে, লাবু ভাই, মানে আপনার সেটা আমি শুনতে যাচ্ছি, মানে আপনার স্টার্টিংটা একটু শুনতে যাচ্ছি, কিভাবে আপনার স্টার্টিংটা মিউজিকে আসা, এবং দেন কিভাবে ফিডব্যাকে আর কি বাবু ভাইকে কিভাবে পেলেন, কোথায় দেখা হলো, একটু ডিটেইলস। আমি যখন ছোট তখন ইটস অ্যাবাউট লাইক 68 69, ওই সময় আমাদের বাসায় কিন্তু গিটার ছিল। আই হ্যাভ সিন গিটারস ইন মাই হাউস। আমার ভাই গিটার বাজাতেন, তো উনি হি ইউজ টু প্লে ডিফারেন্ট টাইপ অফ মিউজিক লাইক ফ্ল্যামেঙ্কো, একটু ওই ধরনের। ওগুলো আমরা বুঝতাম না। ফ্ল্যামেঙ্কো তখন কেউ বাজায় বাংলাদেশে, চিন্তা করে, ওগুলা আমি জানতাম না। যেহেতু আমার ভাই বাইরে ছিল, সে বিদেশ থেকে আসছে যখন, তখন হি স্টার্টেড প্লেইং, বই দেখে ফ্ল্যামেঙ্কো গিটার বাজাতো। তো দে ওয়ার ভেরি ডিফারেন্ট টাইপ অফ মিউজিক। তো এইভাবে চলছিল। আমরা খুব একটা গিটার দেখতাম বাসায় বাজাতো, আমার ভাই বাজাতো, বোন বাজাতো। কিন্তু তখন গোড়ার দিকে স্বাধীনতার পর এই 73 দিকে, তখন বেশ ব্যান্ড শো হতো কিন্তু অনেক। তখন আমরা ব্যান্ড শো বলতাম না, তখন বলতাম পপ শো। তখন পপ শো হতো। জোনাকি সিনেমা হলে, আমি যেহেতু শান্তিনগর থাকতাম, জোনাকি সিনেমা হল মানে আমাদের আওতার ভেতরেই। তো জোনাকি সিনেমা হলে তখন ওই ব্যান্ড শো হয়, পপ শো। ওখানে পারফর্ম করে উইন্ডি সাইড অফ কেয়ার, তারপরে উচ্চারণ, তারপরে স্পন্দন, তারপরে এরা শো করে। ওই শো দেখে ওখানে একজন গিটার বাজালো, ফজলে রাম। উনার গিটার শুনে আমার মাথা খারাপ হয়ে গেল। মানে এত ট্রেমেন্ডাস এবং ফ্যান্টাস্টিক সাউন্ড, মানে এত সুন্দর সাউন্ড চিন্তাই করা যায় না। আমার ভাই বাসায় গিটার এনেছে, বাট আই ওয়াজ রিয়েলি ইন্সপায়ার্ড বাই ফজলে রাম। উনার গিটার দেখে আমি ওই দিনই গিটার একটা জোগাড় করে ওই দিনই বাজানো আরম্ভ করেছি। 73-তে আই হ্যাভ স্টার্টেড প্লেইং। আমি যেদিন ধরেছি গিটার, সেদিনই মধ্যে আমি 10-12 ঘন্টা বাজাইছি। এন্ড তারপর থেকে মোটামুটি আর থামি নাই আর কি। আই নেভার স্টপড। আই স্টার্টেড প্লেইং। তারপরে যখন নাকি আমি বাজালাম, বাজাতে ফিল করলাম যে আই নিড হেল্প মানে আমার সাথে বাজানোর লোক লাগবে। তো তখন আমার স্কুলের ফ্রেন্ডদেরকে নিয়ে আমরা নিজেরাই বাসায় ওদেরকে আমি আগে গিটার শিখাইছি। শেখানোর পরে ওদেরকে বলছি, এবার তোমরা বাজাও আমার সাথে। তো একজন বেস গিটার, একজন লিড গিটার, রিদম গিটার বাজাতো আমার সাথে, আমি লিড গিটার প্র্যাকটিস করতাম। এই প্র্যাকটিস করতে এক সময় আমি ব্যান্ড করলাম। প্রথম ব্যান্ড ছিল আমার ইন্টারেস্টিংলি, হঠাৎ করে এই পার্থপ্রতিম মজুমদার, মানে মুখ অভিনয় করে যে, ফ্রান্সে আছে, উনি খবর দিলেন, বলে যে আসো আমার সাথে বাজাবে, চলো ব্যান্ড করি। ব্যান্ডের নাম দিলাম আনন্দ। তো ওইটা খুব বেশি দিন থেকেনি, হয়তো বছর খানেক আমরা প্র্যাকটিস করেছি। তখন ওই মিউজিক কলেজে, এটা ছিল ওই পল্টনের ওখানে, কোথায় জানো এই মিউজিক কলেজটা, সেগুন বাগিচা। হ্যাঁ, ওখানে আমরা প্র্যাকটিস করতাম। দ্যাট ওয়াজ লাইক 75 ওই সময়। তো যাই হোক, এই চলছিল, এর ভিতরে আমরা বাজাতাম, প্র্যাকটিস করতাম, দু একটা শো করেছি। তারপরে 77-এর দিকে আমাকে আমার বন্ধু এসে খবর দিল, টুটুল বাবু, রিমেম্বার টুটুল, আমেরিকাতে। ওই টুটুল খবর দিল যে দোস্ত চলো, আমাদেরকে আজম ভাই ডাকতেছে। আমি আজম ভাই আমাদেরকে নিবে নাকি? বলছে না, আজম ভাই নিবে, চলো আমরা যাই, দেখা করি, তোমার কথা বলছি। তো আজম ভাইয়ের সঙ্গে দেখা করলাম। উনি তখন সিদ্ধে থাকতো ওনার বন্ধুর বাসায়। ওনার শরীরটা একটু খারাপ ছিল, হি ওয়াজ ভেরি সিক। তো গেলাম ওনার সাথে, দেখা করলাম। দেখা করার পর হি লাইক মি ভেরি মাচ। তো উনি বললো যে চলো প্র্যাকটিস করি। আমি হ্যাঁ চলেন। কবে? বলছে আজকে থেকেই। আমি ও মাই গড, আজকে ওই দিনই তখন গিটার নিয়ে বসে ওনার সাথে গানগুলো প্র্যাকটিস করলাম বেশ অনেকক্ষণ।
I have spent প্রথম দিনই I have spent almost like 3-4 hours with him. তারপর তো ওনার সাথে বাজালাম, ওনার সাথে 2 বছর বাজিয়েছি। তারপর আমি একটু প্রফেশনাল হয়ে যাওয়ার মতন শুরু করলাম, কারণ তখন একটু বাজালে আবার পয়সা টয়সা আসে। সো উই হ্যাভ স্টার্টেড প্লেইং দ্যাট, ডুইং দ্যাট। আমি কিছু ওই টেলিভিশনের কিছু কাজ, তারপরে ফিল্মের কিছু কাজ করলাম। করার পরে সাদি ভাইয়ের সঙ্গে দেখা হলো। সাদি ভাই আমাকে বললো যে তুমি আমার সাথে বাজাও। সাদি ভাইয়ের বাসায় আমি একদিন অডিশনও দিয়েছিলাম, আমার খেয়াল আছে। হি লাইক মি ভেরি মাচ। তো আমি এর মধ্যে প্রফেশনাল হয়ে গেলাম। আস্তে আস্তে আমি একদম ফুল টাইম প্রফেশনাল হয়ে গেছি আমি তখন। মোটামুটি 80 থেকে আমি বাংলাদেশে যত মিউজিক ডাইরেক্টর আছে 80 পর থেকে আর কি, প্রথম তো সাদি ভাই, শেখ সাদি খান, তারপর থেকে বাংলাদেশে যত মিউজিক ডাইরেক্টর আছে আমি সবার সাথে বাজিয়েছি। এবং ইন্টারেস্টিংলি সম্ভবত বাংলাদেশে যত শিল্পী আছে, মনে করেন রুনা লায়লা থেকে নিয়ে যত শিল্পী আছে, যেমন শেখ ইশতিয়াক, বেবি নাজনীন, আপনার সাবাতানি, এদের সবার অ্যালবাম কিন্তু আমার বাজানো। আই প্লেড ফর দেম, মানে এভরিওয়ান। আর আমি তো সাবিনা ইয়াসমিনের সাথে বাজাতাম। আই ইউজড টু প্লে উইথ হিম। যেহেতু প্রফেশনাল ছিলাম, প্রফেশনাল মানে দুটো অর্কেস্ট্রা ছিল বাংলাদেশে, ঢাকা অর্কেস্ট্রা, আলাউদ্দিন অর্কেস্ট্রা। তো আমি দুটো অর্কেস্ট্রাতেই বাজাতাম। আর তখন হচ্ছে গিয়ে বড় বড় শিল্পী যারা নাকি ন্যাশনাল আর্টিস্ট, তারা যদি বাইরে যায় বা দেশে কোথাও অনুষ্ঠান করে, তাহলে এই প্রফেশনাল যারা, তাদেরকে নিয়ে যায় ওনারা। সো আমি তাদের সাথে, সাবিনা আপার সাথে একদম ফিক্স ছিলাম। আমি বাজাতাম সাবিনা আপার সাথে অল ওভার বাংলাদেশ, এবং মোটামুটি বাংলাদেশের সব জায়গায় যাওয়া হয়েছে অনুষ্ঠান করতে। তারপরে বাইরে তো আছেই, সবচেয়ে বেশি গিয়েছি সম্ভবত মিডল ইস্টে, আর আমেরিকা, ইউরোপ তো আছেই। তো যাই হোক, ইন্টারেস্টিং ব্যাপার। ওই সাবিনা ইয়াসমিনের শোতেই, দ্যাট ওয়াজ অ্যারাউন্ড এন্ড অফ 86, তখন আমি সাবিনা ইয়াসমিনের শো ছিল এই দূর অডিটোরিয়াম, একটা অডিটোরিয়ামে। তো ওখানে শোর শেষে তখন সাফ গেমস মাত্র শেষ হয়েছে। সাফ গেমস এর সময় আমি সমর দাসের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। সাফ গেমস 86 এ সাফ গেমস হয়, আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার। 86 এ সাফ গেমস শেষ হওয়ার পরে শেষের দিকে, তখন সাফ গেমস শেষ, কিন্তু একটা অনুষ্ঠান ছিল সাবিনা ইয়াসমিনের। ওই অনুষ্ঠান করে বেরোচ্ছি যখন, তখন মাকসুদ আসে। মাকসুদ আমাকে বলে যে, দোস্ত কেমন আছো? আমরা তো আগে থেকেই বন্ধু। আমি এরকম ফিডব্যাকে এই সেলিম হায়দার না থাকলে পরে আমিও ফিডব্যাকে যেয়ে বাজাতাম। সো উই ওয়ার গুড ফ্রেন্ডস তখন থেকেই। তখন মাকসুদ ফিডব্যাক হওয়ার আগে থেকেই মাকসুদকে আমি চিনি, বাবুকেও চিনি। উই নিউ ইচ আদার। তারপর মাকসুদ এসে আমাকে বলে যে, উইল ইউ জয়েন ফিডব্যাক? Feedback, what happened to Selim Haidar? I said, no, he's not with the band anymore. You can join it. You're welcome to join us. I'm saying, yes, why not? কারণ ফিডব্যাক আমার বন্ধু বান্ধবী তো সবাই। So interestingly আমি করি নাই। Then I have joined the band, এবং তারপরে 87 থেকে we have started working together, started doing shows outside. এই চলছে, এই করেছি। আর প্রফেশনালি তো আমি সব মিউজিক ডাইরেক্টরদের সঙ্গে বাজিয়েছি। প্রফেশনালি মানে আমি ফিল্মের কত গান বাজিয়েছি, আই হ্যাভ নো আইডিয়া। আর ক্যাসেটের গান নো আইডিয়া, কারণ অনেক ব্যান্ডের অ্যালবামেরও আমি বাজিয়ে দিয়েছি। কারণ 90 দিকে তখন বাংলাদেশি ব্যান্ডের জোয়ার, মানে দ্যাট ওয়াজ দ্য গোল্ডেন টাইম ফর দ্য ব্যান্ড মিউজিক। তখন ওই বাইরে থেকে যত ব্যান্ডরা আসতো, ওরা রেকর্ডিং করতে গিয়ে দেখতো যে দে ক্যান ডু ইট, কারণ ওরা তো দে আর নট হ্যাবিচুয়েটেড প্লেইং ইন স্টুডিওস। তখন আমাকে ওরা হায়ার করতো। তো আমি বাজিয়েছি, কত ব্যান্ডের গান বাজিয়ে দিয়েছি আই ডোন্ট নো। একটু মনে আছে যে আমি অবসকিউরের অ্যালবামও একটা করে দিয়েছি, বাপ্পারও বেশ কিছু গান বাজিয়েছি। মানে আর বললাম না আর কি, যে তারপরে তো ফিডব্যাকের কাজ করে যাচ্ছি। প্রফেশনালি আমি প্রফেশনালি কাজ করা বন্ধ করেছি বোধহয় 2004-05 দিকে। তারপর থেকে আমি প্রফেশনালি বাজাই না, ফিডব্যাকের সঙ্গে ফিডব্যাককেই ফুল টাইম দিচ্ছি। এখন পর্যন্ত
এখন পর্যন্ত বাজাচ্ছি, এখন পর্যন্ত বাজাতে পারছি। দিস ইজ কাইন্ড অফ ব্লেসিংস। এবং আমি মনে করি এটা এক ধরনের ইন্সপায়ারেশন থেকে, কারণ আমাদেরকে যারা ভালোবাসে তাদের ইন্সপায়ারেশনটা আমাদের শরীরে লাগে, তখন আমরা আরো ইন্সপায়ার্ড হয়ে আরো নতুন কিছু করতে বা গান বাজাতে। সো এই ইন্সপায়ারেশন এবং আমাদের যারা আমাদের গান ভালোবাসে তাদের ইন্সপায়ারেশনে আমি এখন বাজাচ্ছি, and I love it. I still love my life and I'm really glad that I still play guitar. আসলে আমরাও অনেক আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি যে আসলে কন্টিনিউ আপনি আমাদের সাথে এখনো আমাদের মাঝে এত সুন্দর সুন্দর মানে গিটারের টোন আপনি দিয়ে যাচ্ছেন আমাদেরকে। আপনার গিটারের মানে আমার কাছে আমার সবচেয়ে প্রিয় একটা সলো হচ্ছে সুখী মানুষের ভিড়ে, ওই গানটার যে সলোটা, আমি মানে এটা আমার ছোটবেলায় যখনই মাথায় ঢুকছে, আমি এই মাসখানেক আগেও মনে হয় এটা কয়েকবার টেনে টেনে শুনছি। মানে আমার যখনই আমি ফিল করি আমি এই সলোটা শুনি, আমার এত ভালো লাগে সলোটা। মানে সলোটা তো ভাই আমি মানে সলোটা তো দুইটা সলো আছে না গানের মাঝখানে। প্রথম সলোটা মানে আমার প্রথমটা এত জোশ লাগে, মানে আমি ওইটাই বারবার টেনে টেনে শুনি, আমার খুবই ফেভারিট একটা সলো। সম্ভবত বাংলা প্রথম ব্লুজ গান মনে হয় বাংলা এইটাই সম্ভবত। আমি এর আগে বাংলা কোনো গানে মানে প্রপার ব্লুজ এমন ভাবে আপনারা মানে আপনার গিটারের সলোটা যেমন ছিল তেমন আমাদের বাবু ভাইয়ের কিবোর্ডের যে পিয়ানোর ইয়েগুলা, স্টার্টিংটা তো অদ্ভুত, মানে ওভারঅল একটা জোস একটা কম্পোজিশন। মানে আমার খুব ফেভারিট একটা গান, ওয়ান অফ দ্য ফেভারিট ফ্রম ফিডব্যাক, সে ছোটবেলা থেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই দ্য ওয়ে বাবু ভাই, হ্যাঁ বলুন। জি জি, আমরা তো বাবু ভাই থেকে তখন শুনলাম ফিডব্যাকে উনি কিভাবে আসলেন। তো আপনাদের স্টার্টিংটা মানে এখন যেমন অনেক সবকিছু অনেক হাতের কাছে, টেকনোলজি অনেক উন্নত, তখন তো আপনাদের সময় এত উন্নত ছিল না, লাইক প্র্যাকটিস প্যাড ছিল না অ্যাভেলেবেল, প্র্যাকটিস করার প্রবলেম ছিল, সাউন্ড রেকর্ডিং এর অত ইকুইপমেন্ট ছিল না, বা লাইভ শোতে গিয়ে অনেক রকমের অনেক প্রবলেমে পড়তেন, প্রপার লিমিটেশন ছিল। আপনি আসলে সময়কার যে স্ট্রাগলিং এই ব্যাপারগুলো নিয়ে একটু আমাদেরকে সাথে শেয়ার করেন। প্রথমত ধরেন আমার যেমন সমস্যা ছিল না পারিবারিক ভাবে, আমি জানি অনেকের আমাদের সহশিল্পী বা সদস্য যারা অনেকেরই পারিবারিক ব্যাপারটা সমস্যা হতো, যে অনেক সময় রাত হতো বা এত বেশি মিউজিক কেন করবো পড়ালা বাদ দিয়ে, এরকম বিভিন্ন রকম ইস্যুগুলি আসতো। তো সেটা একটা পারিবারিক ভাবে একটা সমস্যা ছিল, ইস্যু ছিল, একটা ক্রাইসিস ছিল। তারপরে আবার বাইরে যখন বাজাতাম এক ধরনের লোক এটাকে অপসংস্কৃত বলতো, সেটাও একটা ইস্যু। তো আজকে জিনিসটা, আজকে যে এই প্রজন্ম যে জিনিসটা মুখোমুখি হচ্ছে না, আমরা খুব বেশি মুখোমুখি হয়েছে। আমরা একটা চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, যেটা আমাদের নিজেকে প্রমাণ করতে হতো যে আমরা গান বাংলা করছি, বাংলা গান করছি এবং ভালো বাংলা গান করছি। এটা সংস্কৃতিকে আমরা জলাঞ্জলি দিই না। তো এটা বুঝতে একটু সময় নিয়েছে আমাদেরকে, এবং পরে ওরা তো অ্যাপ্রিসিয়েট করেছে। এবং এখন তো আমাদের ধারা সঙ্গীত তো রাষ্ট্রীয় মাধ্যমে যাচ্ছে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমরা পারফর্ম করছি। তার মানে এটা একটা বাংলা সঙ্গীতের একটা ধারা হিসেবে ধরে নিয়েছি, এবং এটা বাংলা সঙ্গীতকে আরো বেশি এনরিচ করেছে আমাদের সঙ্গীত বর্তমান। হ্যাঁ, যেটা 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 হয়তো সে সময় আমরা খুব ভাবতেও পারিনি যে এত বড় পরিসরে বাজার এত বড় হবে, এত লোক আমাদের গান শুনবে। আমরা যখন শুরু করেছি তখন এত কিছু ভাবনাই আমাদের মাথায় ছিল না, এই যে ফিচার প্ল্যানে। যার জন্য এখনো এগুলি মানে মনে যে কপিরাইট ইস্যু নিয়ে মানুষের কথা বলে, আমরা তো এগুলি কখনোই ভাবিনি কার গান কে কার কি ইচ্ছে না। আমি গান ইচ্ছে হচ্ছে আমি গান গেয়ে গেছি। এখন তো ভাবতে হচ্ছে না এই গানটা কার লেখা, কার সুর, কপিরাইটটা কি হবে, এইগুলি বিষয়ে আমার তখন কোনো ধারণাই ছিল না। এবং সেই কমার্শিয়াল যে অ্যাসপেক্ট থাকে সেগুলো নিয়ে কখনোই ভাবিনি। একদম প্যাশন থেকে গান মিউজিক করেছি। এবং এত সংকটের মধ্যেও যে ইনস্ট্রুমেন্টের কথা বলছিলেন আপনি, ইনস্ট্রুমেন্ট তো আমার তো বেস গিটারই ছিল না, প্রথমে বেস বাজাতাম, বেগান ব্যবহার করে আমার কাছে আসে। ফাইনালি আমরা কিনলাম সে অনেক পরে। কিবোর্ডও চাই, আমি তখন ভাড়া করে নিয়ে একটা কিবোর্ড নিয়ে এসে আমরা প্র্যাকটিস করতাম।
অসংখ্য প্রথম। আর বেশি প্র্যাকটিস করে রাত জেগে প্র্যাকটিস করতাম, যাতে পরের দিন শো আছে, রাতে জেগে ওই ভাড়া যেতে কম লাগে। এগুলো করতে হচ্ছে আমাদেরকে। হবে, শোটাও চালানো যাবে। হ্যাঁ, সেই একটা এই অ্যাকাউন্টে। তারপরে প্র্যাকটিস প্যাডের তো প্র্যাকটিস প্যাড বলে কোনো বিষয় ছিল না। আমার বাসায় সার্ভেন্ট কোয়ার্টারে একটা আমরা একটা মেকশিফট করে নিয়েছিলাম আর কি। বাসায় সার্ভেন্ট কোয়ার্টারে একটা প্র্যাকটিস প্যাড বানিয়েছিলাম, যেখানে আমরা শুরু থেকেই ওখানে প্র্যাকটিস করতাম। এই সংকট থেকে বেঁচে গেছিলাম, বাড়িতে একটা সার্ভেন্ট কোয়ার্টার থাকাতে এবং সেটা খালি পাওয়াতে, সেখানে আমরা প্র্যাকটিস করতাম এবং বহুদিন পর্যন্ত ওখানে আমাদের প্র্যাকটিস। এবং আমরা শুধু নই, ঢাকার অনেক ব্যান্ডই ওখানে তখন প্র্যাকটিস করতাম, আমার কাছে এসে সেটা সুযোগ নিয়েছে। তো এইভাবেই আমাদের এই শুরুটা এবং স্ট্রাগলটা। এবং মঞ্চ বলতে তো যে সিনেমা হল ছিল, এই যে বললো লাউয়া বললো যে পপ শো হতো অভিসারে, জোনাকিতে, আর মাঝে মাঝে মধুমতে হতো। নিয়মিত হতো রোববার সকালে, তখন তো রোববার ছুটির দিন ছিল। রোববার সকালে ওই যে একটা মর্নিং শো হতো, যদি আপনার কাদের মনে আছে, রোববার সকালটা মর্নিং শো হতো। ওই মর্নিং শোর স্লটটাকে ওরা ওই পপ শোর জন্য ভাড়া দিত। ওইভাবে আমরা অফিসারে শো করতাম, জনগণের শো করতাম। আর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বোধহয় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বোধহয় এটা ভালো হয়েছিল। আরেকটা ভালো হল ছিল ওয়াবদার একটা ভালো অডিটোরিয়াম ছিল, ওইখানে অনেক কনসার্ট হতো। এখন জানি না ওটা বন্ধ হয়ে গেছে কিনা। ওইখানে অনেক বিসিএস এর একটা ছিল, এগুলি জায়গায় আমরা তখন কনসার্ট করতাম। এই সীমাবদ্ধ যাচ্ছিলাম। তখন তো চ্যানেলও ছিল না, এত চ্যানেল। বিটিভিতে মাঝে মধ্যে হয়তো ডাক পড়তো। তো ব্যান্ড শোনের পরের কথা, তার আগে হতো যেটা ওই যে আব্দুল আহমদ সাহিদ সাহেব করতেন, তারপরে হেদার হোসেন মোর্শেদ করতেন। এরা যে ম্যাগাজিন অনুষ্ঠান করতেন, ওইখানে একটা ব্যান্ডের গান রাখতেন এবং এটার থেকেই ব্যান্ডের পরিচিতি শুরু হলো। আজম ভাইকে প্রথমে ছিলেন আমার মনে হয় হেদার হোসেন মোর্শেদ ভাই, না আব্দুল আহমদ স্যার, উনি প্রথমে ছিলেন আজম ভাইকে এইতে বা টিভিতে। এবং ওই টিভি শো থেকে সারা দেশে আজম ভাইয়ের নাম ছড়িয়ে গেল, সে থেকে উনি শুরু করলেন ওনার গান। এবং ওই সালেকা মালেকা হাইকোর্টের মাঝারে একটা 45 RPM এর যে ইপি বলে এক্সটেন্ডেড প্লে, তখন ঢাকা রেকর্ডস এই একমাত্র রেকর্ড কোম্পানি ছিল, এখন তো কেউ নাই। ওনারা এইসব রেকর্ড বের করতেন। এবং আমি শুনেছি এই রেকর্ড কলকাতায় প্রচুর বিক্রি হয়েছে, মানে লিগালি যায়নি, চোরাচালা নিয়ে গিয়েছে, যার জন্য ওরা হাইকোর্টের মাঝারে এবং সালেকা মালেকা অনেক আগেতেই শুনেছে। এবং দীর্ঘকাল পরে আমরা যখন গেলাম 92 সালে প্রথম ক্যাসেট বের করলাম HMV থেকে জোয়ান নামে, তখন অনেকে বলেছে আমি তো আপনাদের গান অনেক আগে শুনেছি, আজম ভাইয়ের গান শুনেছি এইসব। তখন ওরা আরো নতুন করে জানতে চেষ্টা করে যে বাংলাদেশের ব্যান্ড সঙ্গে যে আন্দোলন বা ধারা যেটা চলছে সেখানে সেটা ছিল না। এখানে হয়তো আপনার এই যে মৌজের ঘোড়াগুলি এরকম একটা ব্যান্ড যারা একটা বাংলা গান করছিল, ভালো বাংলা গান করছিল, কিন্তু আমাদের ধারার রক বাংলা, আমরা যেটা বাংলা রক বলি এখন, সেটা আমরা যখন 92-তে যাই তখনও সেটা ছিল না কলকাতায়। এবং এটা আমাদের এই অ্যালবামের রেফারেন্সে একটা ফসিলস বলে একটা ব্যান্ডের একটা সাক্ষাৎকারে বলেছে যে ওরা যখন এই বাংলা ভাষায় রক করতো তখন ওদের এরা বয়স্করা বলতো না এটা হচ্ছে না। তখন এরা বলতো যে আমাদের গানটা বাজারে যাওয়ার পরে বলছে যে তখন ওরা গ্যাসের নিয়ে বলছে দেখেন তো হচ্ছে না, বাংলা হচ্ছে না, বাংলায় রক হচ্ছে না। তো এটা ওরা সাক্ষাৎকারে বলেছে যে আমাদের গান ব্যান্ডের অ্যালবামটা রেফারেন্স দিই। তো তার থেকে বোঝা যায় যে আমাদের এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছিলাম, যার জন্য। এবং আমাদের ব্যান্ডের গানগুলি ওখানে অনেক জনপ্রিয়, প্রচুর লোকজন শোনে, ছেলেরা শোনে এই গান। তো এটা তো এটা মনে করি আমাদের সবার জন্য এটা প্রাপ্তি, যেটা আমরা শুরু করেছিলাম ধরেন 72-73-এ খালি হাতে, একেবারে খালি হাতে শুরু করেছিলাম, সেটা যে এত বড় একটা জায়গায় দাঁড়িয়েছে এবং এত বড় ভাষাভাষী সারা বিশ্বের লোক যেন এটা সমাদর করছে, এটা আমি তো মনে করি আমাদের প্রাপ্তি। এটা এই গর্বটা আমরাও ভাগ করে নিতে পারি।
এই Exactly. এবং এই যে সংগ্রামটা করেছিলাম, এই সংকট পরিস্থিতির মধ্যে গিয়েছি, পারিবারিক, সামাজিক এবং এই, সাংস্কৃতিক নেতারা যেসব কথা বলেছেন আমাদের নিয়ে, তো এগুলোর মধ্যে আমরা গিয়ে এটাই আমাদের জয়, যে এগুলোর মধ্যে গিয়ে এই এই হার্ডলগুলি পার করার পরে আমরা আজকে এখানে এসেছি। তো এই প্রজন্ম হয়তো সেটা বুঝবে না, কিন্তু ওদেরও আমার মনে হয় ওদের নিজে থেকে জানা উচিত যে প্রথম থেকে দেশে এই সঙ্গীতের এই ধারার সঙ্গীতে কিভাবে শুরু হয়েছিল, কারা করেছিল। যাক, এটা আমি আশা করি ওরা একসময় তো জানবে যে কিভাবে এই সঙ্গীতটা এই দেশে এসছে। এই একটা জিনিস না বললেই নয় যে প্রথম দিকে আমি যখন গিটার বাজাতাম তখন ঢাকা শহরে খুব বেশি গিটারিস্ট ছিল না। মনে করেন যে ইট ওয়াজ লাইক কত 7-8 জন হয়তো গিটারিস্ট ছিল ঢাকা শহরে, মানে বাংলাদেশে। ঢাকার বাইরে তো আর কেউ বাজাতো না তখন, চিটাগাং হয়তো কেউ কিছু ছেলেপেলেরা বাজাতো। তো ইন্টারেস্টিংলি আমি যখন মোটামুটি বাইরে বাজাচ্ছি প্রফেশনাল, তখনও রাস্তায় যখন গিটার নিয়ে বেরোতাম অনেকেই ছেলেপেলেরা জিজ্ঞেস করতো যে এটা কেমন হারমোনিয়াম, মানে দিস গিটার ওয়াজ নট পপুলার। তো ইন্টারেস্টিংলি আমরা হয়তো গিটারটা নিয়ে এসেছি, তবে এদিক দিয়ে ক্রেডিট দিতে হয় বাচ্চুকে, কারণ বাচ্চু মেড দিস গিটার মোর পপুলার। এখন মানে বাংলাদেশের দুটো আইটেম আছে যেটা হট সেলিং আইটেম, সেটা হচ্ছে গিয়ে একটা গিটার আর একটা কিন্তু মোবাইল। দুইটা কিন্তু এখন পর্যন্ত প্রচুর এখন মোবাইল আর গিটার না, না আসলে সত্যি কথা। বাচ্চা সাথে যুগান্তকারী একটা গিটারে কাজ করে গেছে, যেটা আমি জানি। এই বাচ্চু গিটার দেখে বহু ছেলে গিটার শিখতে আগ্রহী হয়েছে। হ্যাঁ, লেজেন্ড, এটা অন্য বার্তায় পৌঁছে নিয়ে গেছে। আমরা আরেকটা জিনিস, আমি এটা আমার বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে কথা বলছি। ও আচ্ছা, আমি যখন প্রথম দিকে গিটার বাজাই, তো একটা জিনিস না বললেই নয়, বিকজ আমি এটা ইতিহাসের পার্ট হয়ে গেছি। আমি বাংলাদেশের প্রথম অডিও অ্যালবাম হচ্ছে এম এ শোয়েবের আজ থেকে 12টি বছর একটা অ্যালবাম ছিল। দ্যাট অ্যালবাম ওয়াজ প্লেড বাই মি। ওখানে আমার একটা গান আছে, আমি জানি না আপনি এম এ শোয়েবের ইয়ে শুনেছেন কিনা গান। না, আমি আসলে আমার শোনা হয়নি অ্যালবামটা, বাট এটা জানলাম আজকে প্রথম যে বাংলাদেশের ফার্স্ট যে অডিও অ্যালবাম, সেখানে অডিও অ্যালবাম ওয়াজ প্লেড বাই মি, বাজানো জোস। ওখানে একটা গান আছে অভিমানী, ওখানে একটা গান আছে অভিমানী বলে, ওটাও কম্পোজিশন আমি করেছিলাম। আচ্ছা, মানে আমি পরবর্তীতে আমি যাদের সাথে কাজ করেছি কিছু কিছু করেছি। আজব ভাইয়ের জন্য আমার একটা কম্পোজিশন আছে, ফিডব্যাকেরও আমার কিছু কম্পোজিশন আছে। আর এমনিতেও আমি বাইরে কিছু কাজ খুব কমই করেছি, কারণ আমার ছিল প্রথম থেকে যখন গিটার হাতে নিই তখন ভাবছি যে আমি গিটারই বাজাবো। আই ওয়ান্টেড টু প্লে গিটার। আমার মাথায় ছিল না যে আমার নাম করতে হবে বা পয়সা কামাইতে হবে বা মানে whatever, আমি গিটার বাজাবো, আমার নাম করার দরকার নেই। সো স্টিল আই এম ডুইং দ্য সেম থিং। আই ডিডন্ট হ্যাভ দিস থিং ইন মাই হেড যে আমার নাম করতে হবে বা আমার কিছু। আমি মিউজিক ডাইরেকশনও করি নেই, আমার প্রচুর গান করা আছে। তারপর আই ওয়াজ নট রিয়েলি ইন্টারেস্টেড, আই ওয়াজ ইন্টারেস্টেড অ্যাবাউট প্লেইং গিটার। তো বাজাইতে বাজাইতে আমি এখনো বাজাচ্ছি, এখনো আমার মাথায় নাই যে আমার নাম করতে হবে। I was never into that thing. আসলে ভাইয়া নাম, মানে নাম, টাকা এগুলার পিছনে দৌড়ালে আসলে প্রপার ওয়েতে আমার মনে হয় যাওয়া যায় না। মানে আপনার ডেস্টিনেশনে আপনি কখনোই পৌঁছাতে পারে না। মানে পৌঁছাতে পারে না বলতে, মানে তখন ভিশনটা বা ইয়েটা চেঞ্জ হয়ে যায়, এটা সিনারিওটা চেঞ্জ হয়ে যায়। আপনার অরিজিনাল আপনার ভিতরের জিনিসটাও কিন্তু বের হয় না, তখন প্রফেশনাল সাইডটায় আপনার অন্য কিছু করতে হয়। সো আসলে নাম বা টাকার পিছনে, মানে যেটা বললেন আর কি, যেটা আসলে ভালো লাগলো যে আসলে গিটার বাজাতে চাই। ইটস ট্রু যে আমি কত গানে বাজিয়েছি এবং কত গানে মানে আমার বাজানোর আগ্রহ ছিল। আই হ্যাভ টু প্লে, মাথায় ছিল একটা জিনিস যে আমার গিটার বাজাতে হবে। সো কিভাবে বাজাচ্ছি, কার জন্য বাজাচ্ছি, দ্যাট ওয়াজ নট দি প্রবলেম। আমার গিটার বাজাতে, যে ডাকতো সঙ্গে সঙ্গে চলে যেতাম, আমি কোনো কিছু চিন্তাও করতাম না, বাজাতে হবে, দ্যাট ওয়াজ দ্য আইডিয়া।
জোস। ভাই আপনার ফার্স্ট মানে গিটার কি মানে কোনটা ছিল? আই মিন কি দিয়ে আপনার শুরু ও এবং আচ্ছা, প্রথম বা- ফাজলে ভাইয়ের গিটার ছিল ফেন্ডার গিটার, আচ্ছা এবং আচ্ছা আমি ফেন্ডার গিটার প্রথম আমি একটা কিনি। এই যে এখানে এই যে ব্ল্যাক গিটারটা, এটা আমার প্রথম গিটার। আমার আই কাছে বট একটা ইট অন। আমার কাছে একটা ছবি আছে, আমি আপনাকে পরে দেখাচ্ছি। আপনার আচ্ছা, আপনার এই দুটো ছবি গিটারটা, আছে। হ্যাঁ, এই গিটারটা আমি কিনেছি 83-তে। আচ্ছা আচ্ছা। কিনেছি, মানে এটার বয়স মনে হয় এখন বোধহয় 38 বা 37 হবে। মানে ওয়াও। আই স্টিল প্লে দ্যাট গিটার। মানে ইটস বিউটিফুল গিটার, এবং এখনো ইটস সো অ্যামেজিং টু প্লে, ইট সাউন্ড সো বিউটিফুল। মানে কি বলবো, আই এম রিয়েলি আচ্ছা প্রাউড যে আমি শুরু করেছি হয়তো অনেক আগেই। আমি হ্যাঁ, 75-এ যখন আজম ভাইয়ের সাথে বাজাতাম, আমি আমার বন্ধুর গিটার বাজাতাম। আই আচ্ছা আচ্ছা ডিডন্ট হ্যাভ এনি গিটার, আমরা ধার করেই বাজাতাম। ওই সময় তো আর গিটারও পাওয়া যেত না, গিটার হ্যাঁ হ্যাঁ। কেবলও পাওয়া যেত না। তো আমি গিটার কেনার এই আমার নিজের টাকায়, আর্নিং এর টাকায় আমি গিটার কিনেছি এই 83-তে। সো ইট টুক এ আচ্ছা লং টাইম। এবং আমার আরো গিটার আছে, আই হ্যাভ ফিউ মোর গিটার্স, সবই ফেন্ডার। এবং এই আচ্ছা ফেন্ডার গিটারের একটা কাহিনী আছে, সেটা না বললেই নয়। আমি যখন প্রফেশনালি বাজাতাম, তখন স্টুডিও থেকে গেলে আমাকে খেয়াল আছে রেকর্ডিস্ট, এবং বলতো যে তোমার এটা কেমন গিটার, এটার সাউন্ডটা এরকম পাতলা, হ্যাঁ এটা তুমি চেঞ্জ করো। আমি বললাম যে না, এটার সাউন্ডটা একটু ডিফারেন্ট। আমি এখানে আপনি কিবোর্ড টিবোর্ড যাই বাজান, এটার সঙ্গে যাই বাজুক না কেন, আপনি এটার সাউন্ড যদি অনেক কমায়ও দেন, কমায়ও রাখেন, এটা ঠিকই পাওয়া যাবে। বুঝলে তাই? আমি বলছি, হ্যাঁ চলেন দেখি। তা আমি যখন কিবোর্ড টিবোর্ড সবকিছু বাজালো না, আমি যখন গিটারে যখন পিস বাজালাম, ওনাকে খুব বেশি ভলিউম দিতে হয়, ভিতর থেকে ফেন্ডারের আওয়াজটা ঠিকই বেরিয়ে আসছে। সো হি হ্যাড টু এগ্রি উইথ মি, এন্ড দ্যাটস হাউ আই হ্যাড টু establish this instrument on this professional line. এখন বললে সত্যি সত্যি বলা যায় যে আমাকে দেখে অনেকেই ফেন্ডার বাজাচ্ছে বাংলাদেশে, এবং আচ্ছা আচ্ছা। বিশেষ করে যারা প্রফেশনাল, তারা সবাই কিন্তু ফেন্ডারই বাজায়। এবং রাইট। আই ওয়াজ দ্য ওয়ান যে ফেন্ডার গিটারটা বাংলাদেশে এস্টাবলিশ করেছে। আই ক্যান সে দ্যাট। আপনাকে আমি আমার মনে পড়ে না আপনাকে ফেন্ডার ছাড়া আইভিনাস বা অন্য কোনো না না, আই লেসপাল নেভার প্লেড এনিথিং এলস। কখনো দেখি নাই। আমি ফেন্ডারই অলওয়েজ আপনাকে ছোটবেলা থেকে ইয়া, আমার মাথায়, মানে আপনার কাছে যদি আমি একটা ইভেনাইজ মানে গলায় ঝুলাই দেওয়া হয়, মানে ওটা আমার মনে হয় না আপনার সাথে যাবে, মানে আমি চিনবো না যে এটা লাবু লাবু হয় মানে হচ্ছে, এক্স্যাক্টলি হ্যাঁ সেটা ব্ল্যাক এক্স্যাক্টলি হোয়াইট বা পার্পল যে কালারেরই হোক ফেন্ডারটা, বাট ফেন্ডার হতে হবে, এটা হচ্ছে। ফেন্ডার, বাই সেটাই। দ্য ওয়ে, আমরা আসছি আপনার কাছে আবার, আমি একটু বাবু ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। বাবু ভাই, বাবু ভাই হুম, আপনার favorite মানে কিবোর্ডের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। ফেভারিট হুম। কিবোর্ড কোন? আমি তো প্রথম কিবোর্ড কিনেছিলাম ইয়ামা DX7, আচ্ছা DX7। এবং হ্যাঁ, তার আগে বাজাতাম ইউজুয়ালি রোল্যান্ডের কিবোর্ড, জুনো 60, জুনো 06। প্রফেশনালি যখন আমি তো লকডাউনের মতো ফুল টাইম মিউজিক করি, এবং আচ্ছা প্রফেশনালি কাজ করে ফিল্মে কাজ করেছি বহু বছর। আমি আমার ওস্তাদ বলতে গেলে আলাউদ্দিন আলী সাহেব সদ্যপ্রয়াত, আরো উনি ওনার কাছে ওনার সহকারী হিসেবে কাজ করেছি, তাও 40 বছর ধরে প্রায় ওনার সহকারী হিসেবে কাজ করেছি। এবং আচ্ছা তখন ফিল্মে তখন প্রথম সিগনেচার আসে বা SS 2000 বলে একটা রোল্যান্ডের। তার আগে সিনথেসাইজারের ইতিহাস আরো আগের। ঢাকায় প্রথম এসছে সিনথেসাইজার হচ্ছে কি আপনার অন্তরা বলে একটা স্টুডিও ছিল। ওটার ওটা উদ্যোক্তা ছিলেন একজন ডাক্তার ভদ্রলোক, বিলাত থেকে ফিরেছিলেন, এবং ওনার ওয়াইফ ছিলেন টেলিভিশনের প্রডিউসার সাকিনা সারওয়ার। তো ওই অন্তরা স্টুডিও ভদ্রলোক যখন রেকর্ডিং ইকুইপমেন্ট আনেন, সাথে একটা এআরপি সিনথেসাইজার, খুব নাম করা সেই সময় এআরপি, এবং একটা ছোট একটা অডেসা বোধ হয় মডেলটার নাম, অডেসা বা এরকম। ওটা উনি একটা সঙ্গে নিয়ে এসেছিলেন। তুমি যখন স্টুডিও চালু করলেন, তখন আমাকে বললেন দেখি যে আমার সিনথেসাইজার এনেছি। আমি বাবা কি এটা কি ব্যাপার, এদের হিসাবে সিনথেসাইজার কি করবো? তখন আমরা বইতে পড়েছি বা ম্যাগাজিনে পড়েছি সিনথেসাইজার, তাও এআরপি। ওই প্রথম সিনথেসাইজার আমরা দেখি এবং ব্যবহার শুরু করি একটা দুটো করে। পরে রোল্যান্ডের কিবোর্ড এসে 2000, জুপিটার 4, জুনো 6,
রোনাল্ডো আছে প্রোমাস, অনেক কিবোর্ডই বাজাতাম তখন ইয়েতে বা আপনার প্রফেশনালিতে রেকর্ডিং, সেশন রেকর্ডিং এ। হ্যাঁ, কিন্তু আমি কিবোর্ড প্রথম যেটা কিনি সেটা হচ্ছে আপনার ইয়ামা DX7 Mark II। এটা খুব আমার ভীষণ প্রিয় কিবোর্ড ছিল, কিন্তু এটা পাওয়ার সেকশনে চলে যাওয়ার পরে আর কাজ করে না। এটা কিনেছিলাম আমাদের 86 বা 87 দিকে প্রথম আমার কিবোর্ড। এবং এরপরে রোল্যান্ড কিনেছি, কার্জওয়েল কিনেছি, LSS কিনেছি, প্রায় কিবোর্ড কিনা, এই ডিএফটির একটা মডেল কিনেছি, এবং প্রায় অ্যাড করতে থাকি। আবার এগুলো অপশন যাচ্ছে, বাদ দিয়ে পড়ে থাকি। আবার এই আর কি সব রকম কিবোর্ডই আমি আসলে ই করেছি। তবে ওই আমার প্রথম প্রেমের মতোই আমার ইয়ামা DX7 Mark II আজও প্রিয়, অদ্ভুত সুন্দর। এটা হচ্ছে গিয়ে এটাকে বলে FM সিনথেসিস কিবোর্ড আর কি। ওই ফ্রিকোয়েন্সি মডুলেশনটাকে সিনথেসিস করে ওরা একটা ই করেছে ডিজিটাল। এবং ওটা তো বোধহয় প্রথম না, ওটা সেকেন্ড কিবোর্ড যেখানে আপনার মেমোরি স্টোর করা যেত। এর আগে যে ভার্সন ছিল আপনার এডিট করতে পারতেন, কিন্তু সেভ করা যেত না। তো এগুলি এই পর থেকে, পরের মডেল থেকে আপনার এই প্রিসেট থাকতো, আবার একটা ইউজার ব্যাংক থাকতো, আপনি নিজের মতো ই করে ঠিক করে আপনার সেভ করতে পারতেন। তো এই যাত্রার মধ্যে কিবোর্ডের যে গান, অসংখ্য গানে বাজিয়েছি চলচ্চিত্রে। এই যে আজকাল যেসব আমরা কালো তিনের গান বলি, এগুলো অনেক গানের বিষয়ে আমার প্রাধান্য আছে এবং সেসব আমাদের কাজ করা যায়। তখন আমরা যখন শুরু করি তখন একটা ইপসা বলে একটা স্টুডিও ছিল, জিঙ্গা শিল্পী গোষ্ঠীর যে সাফাত আলী সাহেব ছিলেন, ওনার স্টুডিও। ওখানে প্রথম কাজ করি আমরা ইপসা। পরে ওইখান থেকে কাজ করে শুরু করে ইতে আসি শ্রুতিতে। তো ওইখানে একটা ঘটনা না বললেই নাই, আমি তো টুকটাক পিয়ানো বাজাতাম। তো ওই ইপসা স্টুডিওতে একটা আপরাইট পিয়ানো ছিল, কেউ যদি চাইতো ইউজ করতে পারতো রেকর্ডিং এ, সবাই ইউজ করতো না হয়তো। তা আমি একদিন একটু আগে পৌঁছে গেছি স্টুডিও রেকর্ডিং এ, সমরদার রেকর্ডিং ছিল, সমরদার রেডিও একটা গান ছিল। সমরদা মনে থাকতো তখন আমাদের কাছে বাঘ, সমরদা মানে বাঘ না, একটা আস্ত বাঘ। সব দাঁড়িয়ে কোনো কথা বলা যাবে না, পুরো বিশাল দিই লোক একজন, খুব চুপচাপ থাকতো ওনার সামনে। তা আমি গিয়ে দেখি স্টুডিওতে কে নেই, একজন করে আসছে, আমি পিয়ানোতে বসে আপনার টুকটাক করে বাজাচ্ছি নিজের মনে। কোন ফাঁকের পিছন দেশে দেখেছে আমাকে, তা বলে কি আচ্ছা আজকে গানে তুমি পিয়ানোটা বাজাও। তা আমার অবস্থা ভেবে দেখেন, আমি তো একটা বাচ্চা ছেলে, সমরদার মতো লোক বলছে তুমি পিয়ানো বাজাও, সমরদা একজন পিয়ানো বাজাও। আমি তখন বললি এটা কি হলো, আমি তো বাজাতে পারি না, আরে আমাকে লাইন টাইন দিয়ে না, তাহলে আমি কি কটাকে বললাম হাতে তাই করো, আমি কটাই বাজাও। তা আমি লাইন টাইন না এই প্রথম রেকর্ডিং এ একটা আমার এটা একটা স্বীকৃতি হয়ে গেলো আমার জন্য, যে সমরদার মতো একজন লোক আমাকে পিয়ানো বাজাতে বলেছে এবং ওনার গানে। আমি বুঝলাম না টুকটাক পিয়ানো শিখেছি কোথায় নাকি। এই অসংখ্য এক্সপিরিয়েন্স আছে এর মধ্যে গানের, এই রেকর্ডিং এর ইতিহাসে অনেক অভিজ্ঞতা এবং এক্সপেরিমেন্ট, বহু রকম এক্সপেরিমেন্ট করেছি। আলাদা গানে তো কাপ প্লেট দিয়ে পিরিচ দিয়ে পারকাশন করে বহু রকম এরকম এক্সপেরিমেন্ট অনেক হয়েছে আমাদের সময়, সে সময়। এবং গানের রেকর্ডিং এর পরিবেশটা ছিল খুব উৎসব মুখের মতো, দুপুরে খাওয়া হতো পিকনিকের মতো, এই বিশাল মাছ টাছ খাওয়া হতো, একদম পিকনিক, এবং হাসি তামাশা চলছে, কিন্তু দিনের শেষে গানটা ভালো হতো। মানে ওই জায়গাটা কোনো কম্প্রোমাইজ করতেন না, ওই জায়গাটা মিউজিকটা কোনো কম্প্রোমাইজ করতেন না। তুমি আড্ডা মারা গান করে যেটা, কিন্তু গানটা যখন হচ্ছে সিরিয়াসলি বাজাও, যে জায়গার মতো বাজাও, এবং গানটাও ভালো। ওটা যে গানগুলি ভালো হতো বলেই আজ অব্দি আমরা সেই গানগুলি করি। এখন ওই যে রাত্রিকে যারা লাইভ করে ওইসব গানই তো গায়, আমরা হাসি তামাশার মধ্যে গানগুলি তৈরি করেছি, গানগুলি বাজিয়েছি। এটাই এগুলি আমার কাছে ভালো লাগে, এগুলি সাক্ষী হয়ে রইলাম, যে এগুলি গানের, এসব কালের গানের ইতিহাসগুলি সাক্ষী রয়েছে। এবং টেকনোলজি আমাদের সামনে শিফট করছে। প্রথমে স্কুলে কোয়ার্টার ইঞ্চে হতো, বা তার আগেও এডিসিতে 35 ম্যাগনেটিকে রেকর্ড হতো, 3টা মাইক্রোফোন দিয়ে, এবং একবারে রেকর্ডিং হতো, একটা কাট হলে আবার নতুন করে করতে হবে। তো সেখান থেকে স্কুল আসলো, স্কুল থেকে স্কুলে 8 ট্র্যাক, 16 ট্র্যাক, 32 ট্র্যাক, তারপর আসলো ডিজিটাল হাই এন্ড রেকর্ডিং, তারপরে শেষ হয়েছে কম্পিউটার বেসড নন লিনিয়ার। এখানে আজ সেই কম্পিউটার বেসড রেকর্ডিং চলছে। এবং এটা টেকনোলজি বলে আমাদের হাত ধরে এই টেকনোলজি আমাদের দেশে
শিফট করেছে এবং আমরাও কোনো কোনো অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি। এবং এটার জন্য যেটা করতে হয়েছে, আমাদের প্রচুর বইপত্র পড়তে হয়েছে, কারণ এখানে তো সে অর্থে কোনো ভালো স্কুল তো নাই, স্কুল কি এখনো স্কুল নাই যেখানে মিউজিক টেকনোলজি বা মিউজিক রেকর্ডিং টেকনোলজি শেখাবে। এগুলি আমাদের আত্মীয় স্বজনকে বলে বাড়িতে বই আনতে হতো, বই এনে বই। আমার মনে হয় যে সিরিয়াসলি পড়াশোনা করতাম, এটা ভালো করতে পারতাম। কারণ এটা না করে যে পড়াশোনাটা করেছি, অনেক বেশি পড়াশোনা মানে অসংখ্য কিছু আমি জানতে পারছি। আর আমরা তো প্রথম প্রজন্ম মিউজিক টেকনোলজির, আমরা প্রথম প্রজন্ম, এবং আমাদের মাধ্যমে এগুলি এদেশে ইন্ট্রোডিউস করেছে। তো এই জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে টেকনোলজি শিল্পের সাথে আমরা একমত করেছি, অ্যাডাপ্ট করেছি, এবং আজ অব্দি এখন পর্যন্ত আমি নিজেকে অবসলিউট মনে করি না। আমি এখন বর্তমান যে টেকনোলজি আছে, রেকর্ডিং টেকনোলজি, তার সঙ্গে আমি আছি। ওই সময় আমরা ছিলাম ওই সময়কার নিউ ওয়েভ, আমরা ওই সময়কার নিউ ওয়েভ। আজ অব্দি তো এখন যেটা স্টেট অফ দি আর্ট, এখন যেটা নতুন বলছেন, এই সেগুলোতে আমি কাজ করছি। আমি 40 বছর আগে কাজ করে থাকি, এখনো সেই টেকনোলজি কাজ করছি। এই যে মাঝখানে একটা বিরাট সময় চলে গেছে এবং একটা শিফট হয়ে গেছে টেকনোলজি, সেটার সঙ্গে থাকতে পেরেছি, এটা তো ভাগ্যের ব্যাপার। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আসলে আপনারা এমন একটা জেনারেশন, ওইটাই মানে ফাইনালি ওইটাই যে আপনারা এমন একটা জেনারেশন যে আপনারা একেবারে প্রথম থেকে মানে ওই সব রকমের হ্যাঁ সবগুলো পেয়েছেন। এবং আপনারা আমি বলবো যে এটা আপনার অনেক ভাগ্যবান যে আপনারা কিন্তু স্টার্টিংটা হয়েছিল অনেক প্রথম দিকের অনেক স্ট্রাগলিং, হ্যাঁ, এবং এখন যে টেকনোলজি ফাইনালি লেটেস্ট যে টেকনোলজি এগুলাও এখন ইউজ করছেন। সো আপনারা ডেফিনেটলি আমি বলবো যে লাকি। আরেকটা জিনিস বলা উচিত যে আমি যখন বাজাতে গিয়েছি প্রফেশনালি, আমি যাদের সাথে বাজিয়েছি ওনারা কিন্তু আরো অনেক আগে থেকে মিউজিক করেন এবং ওইটা ওনাদের প্রফেশন। আমরা যখন শুরু করেছি তখন কিন্তু এটা আমাদের প্রফেশন হয়নি, কারণ আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল বা ব্যাকআপ ছিল। কিন্তু আমরা যাদের সাথে বাজিয়েছি, যারা ওস্তাদ খুরশিদ খান, তারপরে রেনু ভাই, তারপরে অনেকে যারা ছিলেন যাদের সাথে বাজিয়েছি, মানামের বাবার সাথেও আমি বাজিয়েছি, যাদের সঙ্গে আমি বাজিয়ে ওনারা কিন্তু 100% মিউজিশিয়ান ছিলেন। হ্যাঁ, এবং ওনাদের কাছ থেকে আমরা বাজাতে বাজাতে আমি অনেক কিছু শিখেছি। দিস ইজ ট্রু। যেহেতু আমরা ওই জেনারেশনটাকে পেয়েছি, ওই জেনারেশন মানে কি ওনাদের কিন্তু দে ওয়্যার বলে বংশানুক্রমে মিউজিশিয়ান। হ্যাঁ, আমরা তো আমাদের জেনারেশন থেকে আমরা মিউজিক করা, আমাদের ফ্যামিলিতে কেউ আগে প্রফেশনাল মিউজিশিয়ান ছিল না। সো এটা আমার জন্য আমরা এক নিউ ওয়েভ ছিলাম, কিন্তু আগের থেকে যারা করতো তাদের কাছ থেকে আমরা শিখেছি হাউ টু ডু মিউজিক 100% প্রফেশনালি এবং পারফেক্টলি। তারপর পরবর্তীতে এখন নেক্সট জেনারেশনরা কিন্তু ওরা কিন্তু পারফেকশন ওদের অনেক সময় হয় না, কারণ ওরা কিন্তু অনলাইন থেকে শিখেছি, মাস্টার পাইনি। আমরা কিন্তু অটোমেটিক প্লেইং মাস্টার পেয়েছি, বাজাতে গিয়ে মাস্টার পেয়েছি, কিন্তু এখন যারা ওরা কিন্তু মাস্টারটা পাইনি। তো ওদের শেখাটা কিন্তু 100% they have to take the help of ডিজিটালি বা ইন্টারনেট থেকে হেল্প নিতে হচ্ছে ওদেরকে, কিন্তু আমাদের নিতে হয় না। It came to us automatically. আমরা যাদের সাথে কাজ করছি ওনাদের কাছ থেকে শিখেছি। আলাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমি কম জিনিস শিখি ভাই, গ্রেট গাই। আমি সমর দাস, সত্য সাহা, শেখ সাদি খান, এমন কোন মিউজিক ডাইরেক্টর নেই যাদের সঙ্গে আমি বাজাই নাই। সবচেয়ে ইন্টারেস্টিং এই যে আমি তো অনেক গান বাজিয়েছি, এমনকি আই ওয়াজ পার্ট অফ কি জানি আমার বাজানো। এরকম ভাবে আই প্লেড হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ সংস, মানে আনবিলিভেবল। হ্যাঁ বলো। সেটা বলছি, এটা দিনের শেষে এটা কিন্তু গুরুমুখী বিদ্যা, এবং সেটা সুযোগ আমরা পেয়েছিলাম। এবং আমি এই শ্রুতি স্টুডিও যখন বন্ধ হয়ে যায় তখন আমি একটা লিখেছিলাম পত্রিকায় লেখা, যে শ্রুতি স্টুডিও নিয়ে
যে সেটা খুব আবেগের জায়গা ছিল, একটা স্টুডিও যেখানে আমরা কাজ শিখেছি, কাজ করেছি। এবং ওইখানে আমি লিখেছিলাম যে হ্যাঁ, যেটা ওইখানে লিখেছিলাম যে প্রত্যেকটা রেকর্ডিং ছিল আমাদের জন্য শ্রেণীকক্ষ, এবং এক একজন এদেশের সঙ্গীতের কিংবদন্তি তারা মিউজিক করতেন। আমরা দেখতাম চোখ বড় করে যে কি করছেন, এবং কিভাবে প্রিলুড বানাচ্ছেন, কিভাবে ইন্টারলুড বানাচ্ছেন, কিভাবে গানের সাথে সঙ্গতি রেখে অন্যান্য সঙ্গীত আয়োজন করছেন। এগুলো প্রতিদিন আমরা শিখছি, প্রতিদিন শিখে শিখে এটা আমাদের শ্রেণীকক্ষ বলতাম। এই জন্যই আমরা শিখে এসে স্কুল থেকে পাশ করেছি মিউজিক থেকে। এবং এসব ব্যক্তিগুলি যাদের কাছ থেকে শিখতাম, এরা বাংলা সঙ্গীতটাকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়েছেন সেই 60 দশক, 70 দশক, 80। এবং তাদের কাছ থেকে সরাসরি তাদের কাছ থেকে আমরা শিক্ষাটা পেয়েছি, যার জন্য মনে করি যে না, আমরা কিছুটা হলেও সঙ্গীতটা, ওনাদের সঙ্গীত আমার এটা আমাদের আত্মস্থ করতে মানে ধারণ করতে পেরেছি। এটাই বড় কথা, আমাদের সঙ্গীতটা আমরা ধারণ করতে পেরেছি, এবং সঙ্গীতের বিষয়গুলি খুঁটিনাটি অনেক কিছু শিখতে পেরেছি। অনেক 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 এটাই আমরা ওনাদের কাছে অনেক এটাও বেশি ছিল। জি জি জি, 100% ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যেরকম আমি একটা কথা যে এই প্রসঙ্গ করে বলি, আমি এফডিসিতে একটা ব্যাকগ্রাউন্ড করছিলাম আমরা, তখন আমি আলাদা সরকারি কাজ করি। তো ওই ছবির প্রয়োজনে একটা ব্যান্ড পার্টি আনা হয়েছিল, মানে একটা বিয়ের অনুষ্ঠানে ব্যান্ড পার্টি বানাচ্ছে, ওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাইভ একটা ব্যান্ড পার্টি পর্দা রেখে বাজাবে। তো আমি নিচে নেমে ওই দোতলা থেকে নিচে নেমে আমি কি বলছি, ব্যান্ড পার্টি যে ব্যান্ড মাস্টার, তাকে বলছি, ভাই আপনাদের স্কেলটা কি, মানে স্কেলটা যে জানতে চাচ্ছি যে এর আগে এবং পরে মিউজিকগুলি এক স্কেলে আমাদের করতে হবে সঙ্গতি রেখে। তো উনি বললেন 8.5 না 8.5 নাকি এরকম যেটা বললেন। তখন আমার মাথায় এটাই তো জীবনে শিখে 8.5 7.5 এটা কি, এটা কোন স্কেল? আমি দৌড় দিয়ে গেলাম আল্লাহ ধরে গেছে, আসলে এটা কি? তো বলছে তুমি হারুন থেকে হিসাব করে দেখো কত পর্দা পরে গিয়ে 8.5 হয়, ওটা স্কেল। এটা তো আমার কখনই জানা ছিল না 8.5 স্কেল। ওরে বাবা, এটা কি? তো এটা তো একটা শিক্ষা, মানে এটা ওনাদের যে নলেজটা, এটা তো ওনাদের নলেজ। আমি এটা আমার শিক্ষা দরকার। এ থেকে আমি উপকৃত হয়েছি। সেটা দেখলাম যে ব্যাংক এরা ওরা হিসাব বলে না, ওরা 9.5 এরকম হিসাবে কাজ করে যায়, এই আর কি। তো এই বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে কাজ করতে গিয়ে, শিখেছি। এবং এখনো শিখছি, এটা যে শিখে শেষ করেছি, এখনো শিখছি। তবে আগের মতো সেই স্কোপটা কম। আগে যেটা ছিল, স্টুডিও ছিল খুব হাতে গোনা 1-2টা, এবং সবসময় সেখানে মিউজিশিয়ানদের একটা ইন্টারাকশন হতো। মানে সারগাম যে স্টুডিওটা ছিল কাকরাইলে, ওইখানে সবসময় কেউ না কেউ রেকর্ড করছে। তা আমি যখনই যেতাম, ওই ভিতরে অফস্ক্রিন রেকর্ড করছে, কখনো মাইলস করছে, কখনো সোলস করছে, বা এই চাইম করছে, কেউ না কেউ রেকর্ড করছে। তা আমি গেলে শুনতাম ওরা কি বাজাচ্ছে, ওদের ভাবনাটা আমি বুঝতে চেষ্টা করতাম, ওদের থেকে হয়তো ওদের মিউজিক থেকে আমাকে অনুপ্রেরণা দিতে হতো। এই জিনিসগুলি দরকার। তারপরে রেকর্ডিং শেষে আড্ডায় বসতাম এই অফিস রুমে, একটা দীর্ঘ আড্ডা। তো এই আড্ডার মধ্যে আমাদের কার কি ভাবনা, কে কোথায় কি করছে এবং কি গান লিখছে, এই জিনিসগুলো দরকার। মিউজিকের ইন্টারাকশনটা, এই আড্ডাটা খুব জরুরি, যেটা এখন নাই। এখন আমরা সবার ঘরে বেডরুম আর বাথরুমের মধ্যে আটকে গেছি, বেডরুম মিউজিক, বাথরুমে ভয়েস। তো এই পর্যায়ে চলে গেছে সঙ্গীতটা, যার জন্য আমরা কি করছি জানি, এবং কোনো সিডিও তো বেরোয় না যে শুনবো। অনলাইনে দিয়ে ফেসবুকে বলে যে আমি আজকে একটা গান বের করলাম, রিলিজ হল, শোনেন, ওই শুনলাম। তো এটা তো আমার এই যে ডেভেলপমেন্ট, এটা হচ্ছে না। আগে যেটা আমাদের এই আড্ডার মধ্যে যে জিনিসটা আমরা অর্জন করতাম বা জ্ঞানার্জন জন্য, যেটা আমরা আমাদের মিউজিক নলেজটা বাড়তো, সেটা আর হচ্ছে না। সেটা এখানে আমরা থমকে গেছি। এই জন্য হয়তো গান বাজনা সেভাবে হচ্ছে না। কারণ একদিন এক সাক্ষাৎকারে বলেছিলাম, সবাই জানে, যে কোন গানটা ভালো হয়েছে সেটা বুঝতে আমাদের 20 বছর ওয়েট করতে হবে। কারণ 20 বছর পরে দেখি গানটা খুব ভালো হয়েছে, কিন্তু 20 বছরের মধ্যে গানটা, 2 বছরের মধ্যে গানটা, 2 বছর না, কোনো 6 মাসের এমন এক গান আছে 6 মাস পরে কেউ শুনে না। তো এটার জন্য আমরা যখন আজ থেকে
আমাদের একটা যে কেউ যদি জিজ্ঞেস করতো আমাদের ভাই গানটা কিরকম হয়েছে, আমি তাহলে আপনাকে 20 বছর ওয়েট করতে হবে, যদি 20 বছর পরে গানটা থাকে তাহলে মনে হচ্ছে গানটা ভালো হয়েছে। আমাদের সময় যারা ব্যান্ড গান করেছে, দেন সোলস বা অবসকিউর, মাইলস, এগুলো সব তো 90-এর আগের গান, ভালো ভালো গানগুলি, এবং সেগুলো তো এখনো মানুষ শুনছে। কেন শুনছে? তারপরে গানগুলিতে প্রাণ ছিল, গানগুলি ভালো ছিল, গানগুলিতে ভাবনা কাজ করেছে। হ্যাঁ, এখন তাই হবে। যদি আজকে কোনো গান হয় ভালো হয়, তো 20 বছর 40 বছর 50 বছর পরে মানুষ গানগুলো শুনতে চাইবে। তো এটাই হলো ভালো গানের বিষয়, যে ভালো গান যদি মানুষের যদি হৃদয় ছুঁয়ে যায় এমন গান সবসময় শুনবে। আমরা তো হ্যাঁ আপনার দিলে এখনো শুনছি সে কবেকার গান। তো এগুলি তো গানের বিষয়টা ছিল, আমার গানটা মানুষকে ভালো লাগতে হবে দিনের শেষে। আপনি কি করলেন, রেকর্ডিং কি করলেন, কি ইনস্ট্রুমেন্ট ইউজ করলেন, কোন রাগ কোন ঠাট ব্যবহার করলেন, এটা এসব ইম্যাটেরিয়াল। আপনার গানটা যদি কানে শুনে প্রথম শব্দ যদি ভালো না লাগে, তাহলে বছর গান হয় না। ভালো গানের প্রথম শুনে ফার্স্ট হিয়ারিং ইটস গুড সং, আমি আটকে যাবে। এগুলি খেয়াল করতে। আবার গুরুজনের কাছে এটা শিখেছি যে কোনো গান সফল হওয়ার পিছনে দুটো জিনিস খুব বেশিভাবে কাজ করে। একটা হলো গানের নির্ধারিত পিচ, মানে কোন পিচে গানটা হবে, আর টেম্পো। এটা যদি আপনি কারেক্ট না হয় ওই সুরের জন্য, তাহলে গানটা সফল হবে না। এবং কে গাইছে তার গলায় কোন পিচটা বেশি সুট করে, ঠিক সেই পিচে আপনি গানটা রেকর্ড করলেন এবং সেই টেম্পোতে রেকর্ড করলেন, মানে যে টেম্পোটা ভালো লাগে, এই গানটা সফল হতে বাধ্য। এগুলি অনেক কিছু এটা গুরুত্বপূর্ণ শিখতে হয়েছে, যে তুমি যাই করো এইগুলি জিনিস মানতে হবে তোমাকে। এইসব সেটা তুমি যদি নিজে গাও তো তুমি নিজে জানো যে তোমার পিচটা কি হবে, কোন পিচটা তোমার কারেক্ট, তাই না? সেরকম সেই পিচটা সেই পিচে গাইবা। আর যদি তুমি আরেকজন সিঙ্গারকে দেখাও, তার পিচটা সব জানতে হবে, যে তার গলায় কোন পিচটা ভালো লাগে, কোন পিচে তার গলায় গানটা ভালো হবে। সেভাবে নির্ধারণ করলে আমার মনে গানটা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই হলো আমাদের সঙ্গীত এত দীর্ঘ পথযাত্রার অভিজ্ঞতা। একটু আগে একজন একটা প্রশ্ন করেছিল যে আমার একটা টেলিকাস্টার, আমি গিটারটা কিন্তু কোথাও বাজাই না, কিন্তু রেকর্ডিং করার সময় অনেক সময় টোনের ভ্যারিয়েশন প্রয়োজন, তখন আমি গিটারটা ইউজ করি রেকর্ডিং করার জন্য। এটা আসলে কিথ রিচার্ডের ক্লোন গিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। I'm lucky to get one of these guitar. আমরা আচ্ছা আপনাদের মানে মেলায় যাই যে গান, জন্ম থেকে মানে এটা চলতেই হবে। হ্যাঁ, কালজয়ী একটা গান। এটা মানে এমন কোন ব্যান্ড, এমন কোন মানুষ আমার মনে হয় না বাংলাদেশে নাই এমন কেউ আছে। মোটামুটি বছরের একটা দিন হলেও মানে এটা শুনে যাচ্ছে। এইটা নিয়ে আপনাদের ফিলিংসটা কেমন? আসলে এরকম ভাবে বলতে পারি ছোট করে, যে আসলে এর এত মানে গানটা এত জনপ্রিয় হবে এটা চিন্তাও করিনি। It just happened. রাইট। তারপর আমরা যখন এটাকে আবার বিশ্লেষণ করার চেষ্টা করি, যে নিজেদের ব্যাখ্যা জিজ্ঞেস করি সফলতার কোন দিক ছিল। প্রথমটাই হচ্ছে পেয়ারওয়্যার রিদম প্রোগ্রামিংটা। এটা বাজলে এটা অসাধারণ রিদম প্রোগ্রামিং। আমাকে একটা বিদেশি ঢাকায় একটা এসেছিলেন মিউজিক টিচার, উনি একটা প্রজেক্টের কাজ করতে এসেছিলেন। তো ওনাকে আমি বললাম এটা মেশিনে করা, উনি বিশ্বাসই করলেন না যে এই মেশিনে কি করে এত ফাইন টিউনিং করে এইভাবে করে যায়। তখন তো এত ভালো মেশিন ছিল না, এটা ইয়ামা RX7 ছিল, RX5 করা অসাধারণ কাজ হয়েছে। মানে আমার মনে হয় এটা ইয়ামা কর্পোরেশনও যদি জানে যে তাদের মেশিন দিয়ে ওটা কাজ হয়েছে, তারা ওটা কালেক্ট করবে।
এবং এটা শুনলেই আমার গানও লাগে না, পিসটা যে ব্রাসের পিসটা ওটা ওর দূর যেতে হয় না, টুংটুং করে আওয়াজ করলে মানুষ নাচা শুরু করে। তার মানে ওটা বাজলেই মানুষ ঘুরে ঘুরে মেলা শুরু হচ্ছে, মানে এটা একটা অসাধারণ কাজ হয়েছে। এবং সবকিছু মিলে আমি একটা জিনিস আমার সফল হয়, এবং সবার মধ্যে গানের কথাও ভালো হয়েছে, সুরও ভালো হয়েছে, মিউজিক অ্যারেঞ্জমেন্টও ভালো হয়েছে, সব মিলে ওই পিরামিডিজম তাসি সব মিলিয়ে একটা টোটালি কমপ্লিট ছিল। এবং মানুষের কাছে সেই জন্যই পৌঁছেছে জিনিসটা। এবং মানুষ আমরা যখন প্রথম এটা এই বিটিভিতে 90 সালে তখন ওয়ার্ল্ড কাপ চলছিল, তো ওয়ার্ল্ড কাপের ফিলার হিসেবে কিছু ব্যান্ডের গান রেকর্ড করলো, তো ওইখানে আমরা মেলাটা করেছিলাম। তো একবার দুবার মতো টিভিতে বেরিয়েছে, তার থেকেই সারা বাংলাদেশ এই ইয়ে হলো, যেটা এই জন্য রিয়াজউদ্দিন বাদশার জন্য আজকে হ্যাঁ, তো বটে। এটা তারা যারা পিছনে যারা চলছে অবশ্যই তাদেরকে আমরা কৃতজ্ঞতা তাদের কাছে। এমন একটা কালজয়ী গান ভাইয়া, এটা বাংলাদেশের মানে যেদিন মানে জন্মদিনে আমাদের পহেলা বৈশাখে, হ্যাঁ আমাদের পহেলা বৈশাখে যে বছরের প্রথম দিনে আমরা এই গান শুনে বছর শুরু, এবং এই গানটা না বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় পহেলা বৈশাখে বাজবে, মানে একই দিনে একই মানে সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী। আমরা যারা দেশের বাইরে আছি আমরাও কিন্তু ওই মেলা মানে মেলায় গানটা পহেলা বৈশাখে এটা শুনতেই হবে, কোনো প্রোগ্রামে আমরা এটা শুনি বা করি, সো এটা সারা বিশ্বে চলতে থাকে। এটা আপনাদের আমার মনে হয় পাওয়া বাংলা ভাষাভাষী সব এরকম গান জায়গা করে নেওয়াটা মানে এত আমার মনে হয় না সহজ একটা ব্যাপার হবে। এগুলি মনে হয়ে যায়, এগুলি হয়ে যায়, এটা কেউ ইচ্ছা করে করতে পারে না, এটা হয়ে যায়। সময় এবং প্রজেকশনটা কারেক্ট ছিল হয়তো ওই সময় এই গানটা, সেটাই। এটা হয়তো 5 বছর পরে এই গানটা বেরোলে হয়তো জন্ম হতো না, সবকিছু মিলেই হয়ে যায় আর কি এটা। আচ্ছা ভাইয়া, ওকে। লাবু ভাই, আপনার ওই আপনাদের তখন মানে ওই প্রসেসর, গিটার প্রসেসর কেমন ইয়েটা ছিল মানে তখনকার সময়? আমার কাছে একটা ছবি আছে, আমি ছবিটা দেখাচ্ছি পরে, আপনার কাছে একটু শুনে নিচ্ছি। মানে এখনকার মতো তো এত টেকনোলজি, মানে এখনকার প্রসেসর গুলা তো অনেক অনেক পাওয়ারফুল, অনেক ভালো। আপনারা তো টোন গুলা যে ইউজ করতেন বা বের করতেন, সেই ক্ষেত্রে তখন কি ইউজ করতেন বা কেমন? ওগুলা অ্যানালগ ছিল। আমার ফিডব্যাকের অ্যালবামে যেগুলো বানানো প্রথম দিকে যেগুলো বাজিয়েছি আমি, মেলা এবং বঙ্গাব্দ 1400, ওগুলো কিন্তু এই ইনস্ট্রুমেন্ট গুলি ইউজ করেছি আমি। এই মানে অ্যানালগ প্রসেসর, অ্যানালগ এই প্যাডেল বোর্ডে আমি ইউজ করেছি। আমরা কি একটু দেখে আসবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ছবিটা দেখাই, আমরা সবাই দেখি, আপনি বলতে থাকেন। এই কারণ হচ্ছে নরমালি এরকম বোর্ড নরমালি কিন্তু দেখা যায় না বাংলাদেশে, এত আগে বানাতো না। গ্যাজেট ঠিক আছে, অনেকেই গ্যাজেট ইউজ করে এই আপনার এই ডিস্টরশনের জন্য, বাট এরকম বোর্ড করে বানানো আমি আসলে বাংলাদেশে ওই সময়ের একটা ছবি। এখনো যে বোর্ডগুলো পাওয়া যায় ওগুলাতে পাওয়ার সেকশন আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু পাওয়ার সেকশন ছিল না। এটার মধ্যে এটার মধ্যে পাওয়ার সেকশন ছিল না। আমি এগুলো বাজাতাম, আরো কয়েকটা ছিল, ওগুলা পাচ্ছি না খুঁজে, সম্ভবত মিসপ্লেস হয়ে গেছে। যেমন মামা গানটাতে আমি একটা টিওয়া ইউজ করেছিলাম, পরে আমি আর ওটা খুঁজে পাইনি। আমি এখনো কিন্তু আই ইউজ দিস থিংস স্টিল, আমি এখনো স্টেজে অ্যানালগ। কারণ কি অ্যানালগ যে জিনিসগুলা, আমি স্টুডিওতে কাজ করার জন্য কিছুদিন প্রসেসর ইউজ করেছি, কর্গের, তারপরে আর অন্যান্য কয়েকটা কোম্পানির জিনিস ইউজ করেছি, হ্যাঁ ডিজিটেকের। কিন্তু আমি এখন বেশ অনেক বছর ধরেই আমি আবার অ্যানালগেই, যখন ব্যান্ডের শো করি অ্যানালগের এই জিনিসগুলি বাজাই, অলমোস্ট সেম জিনিসই, যেগুলো পুরোনো যে বক্সে চার্জার ছিল এখনো কিন্তু তাই আছে, শুধু বলে নতুন হয়তো একটা দুটো অ্যাড হয়েছে। যেহেতু ওই সময় কম্প্রেসার ছিল, রেড কম্প্রেসারটা আমার যেটা বাজাতাম, ওইটা এখন আর পাওয়া যায় না, মানে আমি বাংলাদেশে পাইনি আর কি, বাইরে গেলেও আমি কেনা হয়নি আমার। তবে আমার ব্লুজ ড্রাইভটাই আমার মেইন কি এখন, আই ইউজ দ্যাট। আর ফিডব্যাকের গানে, আর আমরা তো আমাদের গান তো পুরনো, সো আমাদের ওই পর্যন্তই আমরা এখনো আটকে আছি, বাট স্টিল দ্যাটস আওয়ার টোন।
এবং স্টিল আমার ফ্রেন্ড মানে টোনটা এখনো যখন শুনি ভাইয়া আপনার গিটারের টোন, মানে আমার কাছে অনেক ভালো লাগে, আমি অনেক ফিল করি এবং অন্যরকম একটা ফিল আসে। মোস্টলি আই ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই এরিক জনসন, তারপরে এরিক ক্ল্যাপটন। আচ্ছা দুই এরিকের আমি আই ওয়াজ প্রিটি মাচ ইনফ্লুয়েন্সড। ওদের গিটারের টোন আমি আই ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দেম, টোনে আর কি, টোনালি। এরিক জনসন আর এরিক ক্ল্যাপটন। হ্যাঁ, আপনার যে গিটারটা পিছনে ঝুলছে, আই থিংক এই গিটারটা, হ্যাঁ এটা আমিও সেম আপনার এই হ্যাঁ, এটা দিয়ে কিন্তু মেলা বাজানো। আচ্ছা 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 আচ্ছা, এই সেই গিটার মেলা বাজানো জোস। এখন কিন্তু ভাই অন্য ভিউতে দেখলাম, তখন একরকম মেলায় এটা দিয়ে বাজাইছেন যখন বলছেন, তখন কিন্তু আমার ভিউটা অন্যরকম হয়ে গেছে, মানে একটু অন্যভাবে। বাই দ্য ওয়ে, আচ্ছা বাবু ভাই, আপনাকে যদি একটা ইয়ামাহা মোটিভ অথবা রোল্যান্ডের এক্সপি সিরিজ অথবা ট্রাইটন, সবচেয়ে ফেভারিট? আমার মনে হয় সাউন্ড ওয়াইজ মোটিভের অনেক রিচ মোটিভ সাউন্ড, এক্সপি এত রিচ না, ফ্যান্টম ওটা কাছাকাছি হতে পারে, কিন্তু সেক্ষেত্রে ইয়ামা মোটিভটা খুবই ভালো কিবোর্ড। এবং ওই যদি কর্গের ওয়েসিস তো ওটা প্রায় একটা রেকর্ডিং স্টুডিও, ওটা এরপরে যেটা আসে ভালো ভালো কিবোর্ড আছে, কিন্তু মোটিভটা অবশ্যই ভালো, আমি আচ্ছা একটা কমেন্টস নিয়ে নিই। আমার কাছে কিছু ছবি আছে বাবু ভাই এবং লাবু ভাই, আপনাদের ফিডব্যাকের গ্রুপ ছবি, কিছু ছবি আমি বাবু ভাইয়ের কাছ থেকে কালেক্ট করেছি। ছবিগুলো আমরা একটু দেখি এবং একটু স্মৃতিচারণ করি। বাবু ভাই, লাবু ভাই, এই ছবিটা, এটা হচ্ছে এটা সেলিমাদের, এটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল আমি যখন বাজাই, এটা সম্ভবত 79-80 দিকের, হ্যাঁ 80 এরকম ছবি হবে। ওই যে মুরাদ রহমান বেশি আছে, সেকেন্ডের খোকা, আমি কিবোর্ডে, পিয়ারবেকে দেখা যাচ্ছে ড্রামসে সেলিমাদের, ওইদিকে মাকসুদের মধ্যে ঢেকে আছে। এটা একটা বল ছিল, এটা সম্ভবত নিউ ইয়ার্স ইভ এরকম কোনো বল ছিল, বলে আমরা আছি। ওকে, আমরা নেক্সট ছবিতে চলে যাই। এটা এটা ছিল যে পাশাপাশি কিবোর্ডে হ্যাপি, হ্যাঁ এটা নিউ ইয়ার্স, 81 নিউ ইয়ার্স, মুসা রহমান বেসে আর ড্রামসে, আর এখানে সেলিমাদের। এই অনুষ্ঠানে সম্ভবত আমাদের গেস্ট আর্টিস্ট ছিল শম্পা রেজা, আমার যদি মনে পড়ে, উনি দেখছি না এখানে, কিন্তু শম্পা রেজা আমাদের সাথে গান গেয়েছিল। 31st নাইট, এটা বলরুমে, ইন্টারকনে, এটা সাউথ বলরুম বলতো। হ্যাঁ, এটাই। এই যে ট্রান্সপারেন্ট ড্রামস কেবল এনেছে সিঙ্গাপুর থেকে বের হয়ে। হ্যাঁ, এই এইটা হচ্ছে ফিডব্যাকের আর্লি ডেজের সিনেমাদের পেয়ারু খান আর মাকসুদ হক, আমি পাশে আছি, আর এদিকে হয়তো বেশি এটা সম্ভবত টিএসসি তে হতে পারে, আমি জানি না, এটা মনে হচ্ছে টিএসসি তে যে একটা মাকসুদের ডিপার্টমেন্টের একটা অনুষ্ঠান ছিল, ইংলিশ ডিপার্টমেন্টের, এটা হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, এটাও ইন্টারকনে ওই 80-81 এরকম হবে, যে তখন রোমেল ছিল, সেলিমাদের, মাকসুদুল হক, মাঝখানে আমি, এটা ওই সময়কার হবে। হ্যাঁ, অনেক কথা বলবো।
এটা এটা হচ্ছে প্রথম ফিডব্যাকের লাইন আপ, যেটা আমরা যে ইন্টারকনে বাজানো শুরু করি, ওইখান থেকে আজম ভাইকে নিয়ে আমরা টি গার্ডেনে একটা শো করতে গেছিলাম একটা ক্লাবে। আজম ভাইকে দেখা যাচ্ছে, আজম খান ভাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আজম ভাই আমাদের সঙ্গে গিয়েছিল। এটা ইয়ে আছে, আজমের বন্ধু এই দুজন, আর আমাদের সঙ্গে আমাদের একজন বন্ধু ছিল নিজামি। এই আর কি। বাবু ভাই হঠাৎ করে ইয়ে হয়ে গেছে, আমার মনে হয় ওনার নেটওয়ার্কে কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ওয়েট করি একটু বাবু ভাইয়ের জন্য। এই সময়ের ভিতরে আমরা আর একটু দেখি এগুলা ছবিগুলি দেখি, ছবিগুলা দেখি। এগুলো সব আমি ফিডব্যাকে জয়েন করার আগের ছবি। এটা হচ্ছে হোটেলে, সব হোটেলে, তখন তো হোটেলের বাইরে। এটা বোধহয় এটা আমাদের পাবলিক শোর প্রথম দিকের, এটা ওয়াবদা অডিটোরিয়ামে। এটা ওয়াবদা না? রাইট। ওয়াবদা, ওই যে মুসা রহমান, সেলিম আজাদ, পেরু খান, মাকসুদুল্লাহ ছিল। এই পাশে বোধহয় আমি ছিলাম। হ্যাঁ, ওয়াবদাতে মুসা ভাই ছিল। হ্যাঁ, ওয়াবদা ছিল না, রুমি ছিল। এটা হচ্ছে শিল্পকলা একাডেমিতে। রুমি ভাই, আমি কি ওমর খালিদ রুমি, মাকসুদুল্লাহ, পেরু খান, এদিকে। এটা বোধহয় 79 দিকের, 79-এ। তখন ওই শিল্পকলার যে টিনের স্টেজ, এই মঞ্চটা ছিল, টিনের ছাদের। হ্যাঁ, প্রথম দিকের মঞ্চটা ছিল। এটা লাউভাই জয়েন করার পরে ফ্লাড এর কনসার্ট 88-এ, যেটা ওই যে বন্যা হলো, সেই বন্যার ফান্ড রেজের জন্য আমরা 2 দিন ব্যাপী একটা কনসার্টের আয়োজন করেছিলাম। এবং বাম্বা এখান থেকে বাম্বার শুরুটা। এই দুটো কনসার্ট সফল হওয়ার পরে আমরা ঠিক করি যে আমাদের একটা সংগঠন থাকা দরকার ব্যান্ডে। ওই ফ্যাসিলিটির দিকে বগি, মাকসুদুল্লাহ এবং হামিদ আহমেদ এরা মিলে সবাই সংগঠিত করলো যে বাম্বা। হ্যাঁ, একটা মজার ব্যাপার গিটারটা আছে, কালো গিটারটা এই ছবিতে। কালো গিটারটা আমি সেটাই বলতে চাচ্ছিলাম লাউ ভাই, যে পিছনে কিন্তু মজার জিনিস একটা আছে, এখানে স্টেজে চাইমের আলামিনকে দেখতে পাচ্ছি। ওই যে রাইট, চাইমের আলামিন আছে। হ্যাঁ, একটা মজার ব্যাপার কি ভাইয়া, বাংলাদেশের যত রকমের ফান্ড রাইজিং হয়, সেখানে কিন্তু একমাত্র আমি যেটা এখন আমি জানি না, থাকতেও পারে অন্য কিছু, বাট আমি সবসময় দেখি যে কোনো রকমের মানে কোনো পেশেন্টের জন্য বা দেশের কোনো দুর্যোগ মোকাবেলার জন্য বা ফান্ড রাইজিং গুলা যে হয়, সবগুলা কিন্তু এই ব্যান্ড গুলাই কিন্তু অর্গানাইজ করে, এবং ব্যান্ডের এরাই কিন্তু সেখান থেকে একটা বিশাল একটা অঙ্কটা তারাই উঠাতে পারে। অন্য কেউ কিন্তু দেখি না, মানে অন্য কোনো আর্টিস্টের, মানে অন্য কোনো আর্টের সেক্টরের কেউ, লাইক সব ব্যান্ড মিউজিকের যারা আছে, ব্যান্ড গুলা তারাই এগিয়ে আসে। না, এটা সঙ্গীতটা তো প্রথমত তারুণ্য, তাই না? তারুণ্যের তরুণদের সঙ্গীত, এবং তারপরে এবং এদের সচেতনতা অনেক বেশি থাকে এই তরুণদের মাঝে। তো এই জন্য, যার জন্য এরা যে কোনো রকম সংকটে, জাতীয় সংকটে বাড়িতে তরুণাতে এগিয়ে আসে প্রথম। সেই ক্ষেত্রে এরা এবং এই এদের ফ্যান বেসটা অনেক বড়। এটা তো মানতে হবে যে একটা ব্যান্ড অনুষ্ঠান করলে যে লোক হবে, আর অন্য কোনো অনুষ্ঠান হলে এত লোক নাও হতে পারে। তো সেক্ষেত্রে এটাকেই ওরা ধরে নেয় যে একটা ব্যান্ডের যে ফ্যান বেস আছে, সেটাকে ব্যবহার করে বেশি লোক আসলো, বেশি টাকা উঠলো, এটা সাধারণত ধরে নিতে পারি। জি, আচ্ছা 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 আচ্ছা। এই ছবিটা এটা কবে? এটা আমাদের মেলার কভারের জন্য ফটোশুট করেছিলাম আর কি। আচ্ছা, এটা মেলার জন্য, রাইট? মেলার জন্য, হ্যাঁ। এটা আবার ইন্টারকন্টিনেন্টাল ছবি। মুসা রহমানকে দেখছি, ওমর খালিদ রুমিকে দেখছি, সেলিম আজাদ আছে। হ্যাঁ, এটা একটা বল ছিল, হয়তো ব্রিটিশ ক্লাব বা ওরকম একটা বল টল ছিল আর কি। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যালবামের রেকর্ডিং এর ফার্মগেটে ঝংকার বলে একটা স্টুডিও ছিল। তো আমাদের প্রথম অ্যালবাম যেটা ফিডব্যাক শিরোনামে, ওই অ্যালবামের রেকর্ডিং এর দৃশ্য, রেকর্ডিং চলাকালীন একটা ক্লিপ আর কি।
এটা ওই সেই ঢাকা ইউনিভার্সিটির অনুষ্ঠানটাতেই একটা শো শেষের পরে আমরা একটা পোজ দিই আর কি। এটা হচ্ছে ঢাকা ক্লাবে একটা নিউ ইয়ার্স ইভ ছিল, এটা মধ্যে 80-82 এরকম হবে শোটা। তখন রুমি ভাই আমাদের সঙ্গে। জি রুমি ভাই, আমি, এই তো এটা অবশ্য আমার ব্যক্তিগত ছবি আমি দিয়েছি বাচ্চু ভাইয়ের সঙ্গে। একটা সাউন্ড অফ সাইলেন্স বলে একটা প্রজেক্ট করেছিল বাচ্চু ভাই শেষের দিকে, ঢাকা আর চিটাগং দুটো হয়েছিল। তো ওইটার বাচ্চু ভাইয়ের প্র্যাকটিস প্যাডে আমি বাচ্চু মিউজিক আলোচনা করছি, এর কর্ড দেখছি। এটা ওই রেকর্ডিং এর ওই সেই খুশনু রেকর্ডিং স্টুডিও। জি জি, ওই খুশনু আছে। হ্যাঁ খুশনু আছে। এটা ওই একই অনুষ্ঠানে টি গার্ডেনে, সেখানে আজম ভাই নাই, আমি জাকির রহমান, যে আমি লুঙ্গি পরা, এরশাদ মোহাম্মদ পপসি ড্রামস, আর পিছনে ভদ্রলোক, এই ভদ্রলোক যার বাংলাতে আমরা ছিলাম প্ল্যান্টার ম্যানেজার, আর এখানে ফ্যাসিল বলে একটা ছেলে কানাডাতে চলে গেছে। এই একটা ছবি। এটা হচ্ছে বঙ্গাব্দ যেদিন লঞ্চ হয়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল বঙ্গাব্দ লঞ্চ করে, সেই লঞ্চের সময় আমরা অটোগ্রাফ দিচ্ছি পোস্টারে। এই যে ক্যাটসের কর্ণধার রুমি দেখা যাচ্ছে বাঁদিকে, প্যারু ভাই, লাউ ভাই, অসুদ ভাই, আমি নাই অবশ্য। এই যে এই অনুষ্ঠানে সম্পারে যে আমাদের গেস্ট আর্টিস্ট ছিল, সম্পা গাচ্ছে, আর আমরা এই এটা ইন্টারকনে এখন একটা বলে। এটা হচ্ছে বিটিভির একটা অনুষ্ঠান ছিল জলসা, ওই যে আনিসুল হক সাহেবের ওই জলসা অনুষ্ঠানে আমরা একটা ওই বিবি রাসেলের ডিজাইন করা কাপড় পরেছিলাম। এটা একটা অনুষ্ঠান, কিন্তু ইন্টারকন না, স্টার দেখছে, এটা অন্য একটা মাইক কোম্পানির, এটা ইন্টারকন না, অন্য কোথাও কোথাও পাচ্ছি, এরকম খেয়াল নেই। এই এটা একটা ইন্টারেস্টিং ছবি। আমরা 2 দশক বলে একটা গান করেছিলাম, আর সেই গানটা লেখা ছিল রিঙ্গো, পশ্চিমবঙ্গের আমাদেরকে ভিডিও বানানোর চেষ্টা করা হয়েছে। তো ওই 2 দশক মানে আমার 2 দশক, তখন এটা 76, এটা 96 সালের দিকের কথা। 2 দশক শেষ করেছি, তো আবার দেখা যাচ্ছে আরো 3 দশক পরে আমাদের চেহারা কি হবে সেটা। তো এখন সুবিধা হচ্ছে মাহমুদ সাহেব, এখন সুবিধা হচ্ছে যে আমাদের মেকআপ লাগবে না। সরি, এটা ইন্টারকনে সেলিম আদার, পেরু খান, মাসুদ লক, ওমর কাদের রুমি। এটা ওই যে চা বাগানের দেখেছি বোধহয়। এটা হচ্ছে সোনারগাঁয় ওপেন হওয়ার পরপরই প্রথম একটা বল ছিল, মেরিন বল বোধহয়, ইউএস মেরিনদের বল ছিল, ওইটাতে আমরা বাজাচ্ছিলাম। এটা সোনারগাঁও, হ্যাঁ, ওপেনের মাসখানের মধ্যেই বোধহয়। এটা অডিটোরিয়ামে মুসা পিছনে সেলিমা দেখাচ্ছে, জি, মুসা রহমান, সিরিয়াস মিউজিশিয়ান। অনেক কিছু শিখেছি। এই ছিল আমার কাছে কালেকশন। হ্যাঁ, আমাদের একটু পরিক্রমা হলো আর কি। নতুন লাইন আপের কিছু দেওয়া নাই বাবু? এখন বর্তমান যারা আছে ওদের লাইন আপের কিছু দেওয়া নাই ছবি? জি, হ্যাঁ ছিল। আচ্ছা, আমি 02 লাইন আপ আছে, সব আছে। আমি আসলে সময়ের অভাবে সব ছবিগুলো ইয়ে করতে পারি না ভাইয়া, আমি সরি। আমার কাছে অনেক ছবি আছে, মানে অনেক ছবি দিয়েছিল, হ্যাঁ ভাই, আমি সময়ের অভাবে আমি এগুলো সেট করতে পারি নাই, আমি সরি এটার জন্য। বিভিন্ন সময় ছবি না, বিভিন্ন সময় বিভিন্ন সময় লাইন আপে
O2 অ্যালবামের কভার আছে, যেখানে আতিকুজ্জামান বুলবুল আছে, পিয়াস আছে, রেশাদ মাহমুদ আছে। চেষ্টা করি হ্যাঁ, দেখানো এবং যায় আমি কিনা। মাহমুদ, আমি সবসময় এই কথা বলি যে আমরা জানি যে দীর্ঘ এই যে 40 বছর 43 বছর আমরা এই কাজ করে যাচ্ছি, এর মধ্যে অনেকেই এসছে, অনেকে চলে গেছে, এবং আমরা সবার কথাই কৃতজ্ঞতার সাথে স্মরণ করি যে এরা ছিল বলে আজকের ফিডব্যাকটা এর মধ্যে এসছে। সে যে যতদিন থাকুক, 1 বছর 6 মাস থাকুক, এদের সহযোগিতা, সেই তাদের মেধা, পরিশ্রম, ডেডিকেশন সবকিছুরই ফসল হচ্ছে আজকে এই পথ আজ অব্দি চলতে পারছি, নাহলে আমরা তো মাঝখানে থেমে যেতাম। সেটা হয়নি এই তাদের এসব কারণেই, এবং সবসময় আমরা স্মরণ করি তাদেরকে। মোহাম্মদ সাহেব হারিয়ে গেলেন? আমি আসলে ওই ছবিগুলো করতে গেলাম। বাই দ্য ওয়ে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আমার কাছে ছিল লাবু ভাই, আমি আসলে এই সময়ের ইয়ের জন্য আমি ওগুলা করতে পারি না। এটা বর্তমান যারা তো দেখছেই। বাই দ্য ওয়ে, আমরা তৌসিফ রহমান কে কথা ঠিক বলেছে। তৌসিফ রহমান বলেছে খোকাবের গ্রুপটা, হ্যাঁ, খোকা খুব ভালো বেসিস্ট, এবং আমাদের গানের এই যে ওনার এই গ্রুপটা brilliantly complimented. He's right. He has brilliantly complimented feedback sound of the groove in music. Definitely, yeah. Undoubtedly. হ্যাঁ, আমরা অনুষ্ঠানে প্রায় একেবারে শেষ মুহূর্তে আছি, শেষ দিকে আছি। আমি খুব খুশি হবো, কারণ আমি তো পারছি না আর। আমি এখন পুরো সুস্থ হইনি। হ্যাঁ, আমরা আসলে আপনার জন্য সবাই অনেক দোয়া করি এবং দোয়া করেছি। অবশ্যই দোয়া ছিল বলে আমি, যারা দেখছেন আপনাদের সবার দোয়া ছিল বলে আমি এখন কথা বলতে পারছি। আপনাকে আমরা অনেক ভালোবাসি বাবু ভাই, আপনার জন্য মন থেকে আমরা দোয়া করেছি, সারা বাংলাদেশ দোয়া করেছে আপনি যখন অসুস্থ হয়েছিলেন। সো থ্যাংক ইউ তৌসিফ। বাই দ্য ওয়ে, আমরা যাওয়ার আগে আপনাদের দুজনের কাছ থেকে কিছু শুনতে চাই। আমাদের উদ্দেশ্যে কিছু বলেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, বাংলাদেশের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলেন, যারা মিউজিক লিসেনার, যারা মিউজিক করে এখনকার, এবং ওভারঅল সবাইকে নিয়ে স্পিচ দেন। এটা শুভেচ্ছা বাণীর মধ্যে থাকে। আমি আশা করবো যারা গান শুনেন, অবশ্যই গান যারা ভালো, এদেশে এখনো অনেক সঙ্গীত প্রেমী আছেন, যতই দেশের অবস্থা যাই হোক, এবং আমি আশা করব তারা বাংলা গান শুনবেন, এবং ভালো মন্দ অবশ্যই তাদের ব্যাপার, তারা যেটা ভালো মনে করে সেটা শুনবেন, এবং বেশি বেশি করে বাংলা গান শুনবেন, যাতে আমরা আরো ভালো গান করতে পারি আপনাদের। এবং যারা গান করছেন তাদেরকে একটু কোনোভাবে, যেহেতু আজকে আর কেউ সিডি কিনে বা ক্যাসেট কিনে সমর্থন দিতে পারছে না শিল্পীকে, যখনই অনলাইনে কোনো গান বাজে, যেই বাজুক, যারই গান হোক, ভাল লাগলে সেটা বলবেন যে আমার গানটা ভালো লেগেছে, তাতেও শিল্পীরা একটু অনুপ্রাণিত হয়। এটাই। এবং আর্থিক জিনিস তো সেই জিনিসটা তো হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, আমাদের কোর্টে আসে ফল নাই, আমরা এ থেকে আর্থিকভাবে লাভবান হবো। তবুও যদি শ্রোতারা শুনে তাদের ভালো লাগে, ভালোবাসা, এটাই অনেক বড় আমাদের জন্য। তাতেই আমাদের অনুপ্রেরণা থাকবে, আরো দীর্ঘদিন কাজ করে যাবার ইয়ে পাবো, অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে, আরো অনেক শুভেচ্ছা। যারা এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখেছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, এবং যারা উদ্যোক্তা এই অনুষ্ঠানে তাদের প্রতি অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করব এই অনুষ্ঠানের মাধ্যমে আরো অনেক লোককে, অনেক শিল্পীকে আমরা দেখতে পাবো। ধন্যবাদ। আমি ধন্যবাদ বাবু। আমি একটা জিনিস বলতে চাই, শুধু আমরা যারা গান ভালোবাসি, যারা গান শুনি, শুধু একটা জিনিসকে অ্যাভয়েড করবেন, সেটা হচ্ছে ফ্রি শব্দটা। প্লিজ অ্যাভয়েড দিস ফ্রি। সব জায়গায় আছে ফ্রি লেখা, সো আমরা ফ্রিটা দেখলে আগে আসলে ওখানে যাই না, ফ্রিটা থেকে বেরিয়ে আসুন, কারণ এতে শিল্পীরাও বাঁচবে,
আপনারাও বাঁচবেন, আমাদেরকেও বাঁচতে দিবেন, কারণ আপনারা ফ্রিটার থেকে বেঁচে চলে আসলে পরে আমরা আরো ইন্সপায়ার্ড হব। এবং অনেক শিল্পী আছে যারা নাকি রিটার্ন পায় না যেহেতু আমরা ফ্রিটাকে ভালোবাসি। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। আমরা চাই যে আপনারা যারা গান শুনেন, যারা গান করছি তাদেরকে হেল্প করার জন্য অন্তত ওই ফ্রি শব্দটা থেকে বেরিয়ে আসবে। এবং অবশ্যই ধন্যবাদ, শুভরাত্রি। বাবু ভাই আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে আপনাদের মূল্যবান একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের সাথে সময়টা পাস করেছেন। আমার অনেক ভালো লাগছে এবং আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ব্যান্ড মিউজিক লাভার্স পেজ এবং আমি আমার জয় ভাই, আমরা আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাদের দুজনকে ভালোবাসা, শুভেচ্ছা। ইনশাআল্লাহ ভালো থাকবেন, দেখা হবে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম বাবু ভাই এবং লাবু ভাইকে নিয়ে আজকের আড্ডায়। আই থিঙ্ক আপনারা সবাই এনজয় করেছেন। সামনের কোনো নেক্সট উইকে আরেকজন অন্য কাউকে নিয়ে আমরা ইনশাল্লাহ আবার আড্ডা দিব। আর আগামীকালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম বলতে একটা কনসার্ট আছে, সেটা অনলাইন লাইভ কনসার্ট, যেটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। সবাই থাকবেন আশা করি। একই সময়, বাংলাদেশ সময় রাত 11টা, ইটালি ইউরোপ সময় সন্ধ্যা 6টা, ইউকে সময় 5টা এবং ইউএসএ সময় সকাল 11টা সেন্ট্রাল টাইম। সবাই থাকবেন আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।